আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি ২৬ ব্যাচ, কেমন আছো তোমরা? আমাদের প্রথম ক্লাসের পরিক্রমা আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা চলে এসেছি। আমরা কিন্তু গত ক্লাসে কীভাবে প্যাসেজ পড়তে হয়, আমরা ইউনিট 2 এর লেসন 2 এর যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা দিয়ে কিন্তু দেখিয়েছিলাম যে কীভাবে একটা প্যাসেজ পড়তে হবে। তুমি কীভাবে প্যাসেজটা পড়লে তোমার যে প্রশ্নগুলো সাধারণত এসে থাকে বা আসবে তোমার জন্য, যে প্রশ্নগুলো বোর্ড কোয়েশ্চেনে, এমসিকিউ, তারপর হচ্ছে প্রশ্ন উত্তর এবং সামারি রাইটিং বা এগুলো তো অন্য বিষয়, এই দুইটা প্রশ্ন উত্তর এবং হচ্ছে এমসিকিউ, এই দুইটা বিষয়ে সহজেই পার পাওয়ার জন্য এবং এর পাশাপাশি মাঝে মাঝে তোমাদের গ্যাপ ফিলিংয়ের কিন্তু তোমাদের সিন প্যাসেজ থেকে মাঝে মাঝে গ্যাপ ফিলিং চলে আসে, বিভিন্ন সময় দেখা গেছে আসতে, এবং মাঝে মাঝে টেবিলের ব্যাপারটা চলে আসে। এই বিষয়গুলোতে যখন তোমার এই প্যাসেজটা থেকে আসে, প্যাসেজের ইনফরমেশনগুলো তাই কীভাবে মনে রাখতে হয়, প্যাসেজের ইনফরমেশনগুলো কীভাবে বের করতে হয়, সেই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা কিন্তু গত ক্লাসে, আমাদের প্রথম ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে হাউ টু রিড এ প্যাসেজ, একটা প্যাসেজ কীভাবে পড়তে হয়, বা একটা কনসেপ্ট বা একটা কনটেক্সট বা একটা এক্সার্পট কীভাবে ব্যাখ্যা করতে হয়, কীভাবে পড়তে হয়, কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়, গুরুত্বপূর্ণ শব্দ অর্থগুলো কীভাবে মনে রাখতে হয়, এই বিষয়গুলো আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। তো সেই পরিক্রমে আজকে আমরা ইউনিট 2 এর ক্লাসটা কমপ্লিট করব। তোমাদের যে রিভাইজড সিলেবাস আছে যেখানে ইউনিট 2 আছে, আমরা ইউনিট 2 এর লেসন 2টা গতদিন বা আমাদের প্রথম ক্লাসে দেখিয়েছিলাম। আজকে আমাদের যে বাকি 3টা লেসন আছে ইউনিট 2তে, সেই 3টা লেসনের উপর আমাদের আজকের এই ক্লাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো তোমাদের সবাইকে অনুরোধ করবো, সবাই খাতা কলম নিয়ে বসো, খুবই মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনো, বা হচ্ছে যেগুলো বলছি, যে বিষয়গুলো নোট করতে বলছি। বিভিন্ন শব্দ অর্থ বলি, মাঝে মাঝে শব্দ অর্থের সিনোনিম, মানে ওইটার সিনোনিমটা বলে দেই, বিভিন্ন ফ্রেজের মিনিং বলি, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমাকে নোট ডাউন করতে হবে। ওই যে এমসিকিউ এবং হচ্ছে প্রশ্নোত্তর তো আছেই, তার পাশাপাশি এক্সটার্নাল যদি কোনো প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো অ্যান্সার করার জন্য। চলো আমরা শুরু করা যাক আমাদের আজকের বিষয়। শুরু করি ইউনিট 2 লেসন 1, দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার। ওকে, দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার। দ্য গ্রিড মানে হচ্ছে, আমরা গ্রিডি ফার্মারের ব্যাপারে পড়েছিলাম আমাদের যে কমপ্লিটিং স্টোরি আছে। তো গ্রিডি ফার্মার বা হচ্ছে লোভী, হ্যাঁ, গ্রিড মানে হচ্ছে ভয়াবহ লোভ, যার অনেক বেশি লোভ, প্রচণ্ড লালসা আর কি, ওটাকে বলে গ্রিড। দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার, বিশাল আকায় নদীর মানে তীব্র লালসা। হ্যাঁ, এটাতে কি বুঝালো, নদীর আবার মানে লোভ হয়, হ্যাঁ, লালসা হয়, কি এটা দেখে আসি আমরা। ওকে, চলো। এবং এর আগে বলে নেই, এই প্যাসেজটা খুব ইম্পর্টেন্ট এই কারণে, তোমাদের এবার যতগুলো প্যাসেজ ইনক্লুডেড আছে ইউনিট, তার মধ্যে গল্প কবিতা অনেক বেশি। আমার কাছে মনে হয়েছে যে প্যাসেজের প্রপোর্শনে গল্প কবিতা অনেক বেশি। আমরা গল্প কবিতার ব্যাপারটা আরও পরে দেখব, পরের ক্লাসগুলোতে ইনশাল্লাহ। আমাদের গল্প কবিতার জন্য আলাদা করে 4টা ক্লাস আছে, ওই ক্লাসগুলোতে আমরা গল্প এবং কবিতাগুলো শেষ করব। কিন্তু এখানে মনে হলো যে গল্পটা কবিতাগুলো একটু বেশি, অনেকগুলো গল্প আছে এবং এর অনুপাতে প্যাসেজ একটু কম। তো কম প্যাসেজ হওয়ার একটা সুবিধা আছে, তুমি অল্প পড়লেই প্যাসেজ থেকে অ্যান্সার করতে পারবে। তার মাঝে আবার কিছু প্যাসেজ থাকে, সাধারণত আমাদের বোর্ড কোয়েশ্চেনগুলো কেমন হয়, ইনফরমেটিভ, তাই না? গল্প থেকে খুব কমই হয় সাধারণত হয়। আবার এখন আবার নতুন করে, আগে তো গল্প থেকে হওয়ার যে একটা সম্ভাবনা ছিল, কিন্তু এখন আর সেটাও নাই। কারণ কি বলতো, তোমাদের যে নতুন মানে রিভাইজড নাম্বারিং সিস্টেম বা তোমাদের যে প্রশ্নপত্রের ধরন, সেখানে কিন্তু এখন আবার নতুন করে কবিতা এবং গল্পের জন্য আলাদা করে নং যোগ করা হয়েছে, যেখানে কবিতার জন্য 5টা প্রশ্ন থাকবে, গল্পের জন্য 5টা প্রশ্ন থাকবে। তোমরা ইতিমধ্যে যে পরীক্ষাগুলো দিয়েছো কলেজে, সেখানে কিন্তু দেখছো বিষয়টা, মানে স্কুলে যে পরীক্ষাগুলো দিলে সেখানে কিন্তু দেখছো ব্যাপারটা, যে ওখানে আলাদা করে আবার প্রশ্ন আসে। তো এখন আর ওই থেকে গল্প থেকে প্যাসেজ দেওয়ার কোনো অবকাশ নাই, মানে প্যাসেজের মতো প্রশ্ন করার। এখন তোমার প্যাসেজ থেকেই প্যাসেজের প্রশ্নটা করবে, সেজন্য হচ্ছে প্যাসেজ খুব কম, এই জন্য হচ্ছে পড়াটা খুব ইজি। এবং প্যাসেজের ইনফরমেটিভ প্যাসেজ আবার একটু কম, তার মধ্যে এই প্যাসেজটা খুবই ইনফরমেটিভ। এবং এটা গত 5 বছরের বোর্ড কোয়েশ্চেন তুমি যদি অ্যানালাইজ করো, আমরা প্রথম ক্লাসে দেখাইছি বিষয়টা, 5 বছরের বোর্ড কোয়েশ্চেন, সেই 5 বছরের বোর্ড কোয়েশ্চেনে খেলা আছে কিনা, আমাদের 2টা বোর্ডে কিন্তু এই প্যাসেজটা থেকে প্রশ্ন এবং হচ্ছে এমসিকিউ আসছিল। আমরা সেই 2টা প্রশ্ন কিন্তু এই লেসনটা পড়ানোর পরে সলভ করব। কিন্তু আমি আগেই বলে দিলাম এটা কেন গুরুত্বপূর্ণ এই সেন্সে আর কি। এর বাইরে তোমাদের যে অন্য ইউনিটগুলো আছে না, এবার যোগ করা হয়েছে, এর মধ্যে একটাও কিন্তু গত কোনো 5 বছরের বোর্ডে আসেনি। বিগত 5 বছরের বোর্ড কোয়েশ্চেনের একটা তো আসেনি। তার মানে বিগত 5 বছরের বোর্ড কোয়েশ্চেনের ইনক্লুডেড যদি কোনো ইউনিট থাকে, তার মানে এই ইউনিট 2টাই আছে জাস্ট, অন্যগুলা খুব বেশি একটা নাই একবারে বলবো আমি, নাই। যে কয়েকটা মানে ইউনিট 2, 3, 6, 10, হ্যাঁ 11,
তারপর হচ্ছে 13, তারপর হচ্ছে তোমার 16, এগুলোর মাঝে কোনোটাই হচ্ছে ফোকাস করা হয়নি 2টা ছাড়া বোর্ড কোয়েশ্চেনে। এই জন্য এটা একটু গুরুত্বপূর্ণ। যদি বা জোর সালগুলোতে আসছে, তোমরা কিন্তু জোর সালের পরীক্ষাটি খেয়াল করে দেখো। এটা 22 সালে একবার আসছিল, 24 সালে একবার আসছিল, 26-এ আসলেও আসতে পারে, মানে আসার সম্ভাবনা থাকতে পারে। যদিও বা পরপর 2বার আসছে, পরপর বলতে 1 বছর গ্যাপে গ্যাপে, তারপর আসতে পারে। চলো আমরা দেখি, পড়ি ছোট প্যাসেজ। মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য স্লাম মানে কি, যেটাকে আমরা বস্তি বলি আর কি, তাই না? ওকে, স্লাম মানে হচ্ছে বস্তি। মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। এক কথায় এইটুকু মনে রাখো, এমব্যাঙ্কমেন্ট হচ্ছে বাঁধ, বেরি বাঁধ বলি না আমরা, বাঁধ। আর টাউন প্রোটেকশন মানে কি, শহর রক্ষা, মানে সিরাজগঞ্জ শহর রক্ষার জন্য যে বাঁধটা করা হয়েছে, সে বাঁধের উপর একটা বস্তিতে এই মেহেরজান থাকে। আমাদের গল্পের এই স্টোরির প্রোটাগনিস্ট বা মেইন ক্যারেক্টার মেহেরজান হচ্ছে কোথায় থাকে, লাইনটা আমি একটু বড় করে দিছি ইম্পর্টেন্টলি, সে কোথায় থাকে, সে বাঁধের উপর একটা বস্তিতে বসবাস করে। ওকে, হুইসপারিং ওয়াইন, খুবই সুন্দর একটা অ্যালিটারেশন আবারও কি একটু বলে নেই, যদিও এটা পোয়েটিক টার্ম, সেটা হচ্ছে একই রকম সাউন্ডের রিপিটেশন হলে হুইসপারিং উইন্ড। ওকে, হুইসপারিং ওয়াইন মানে কি, শো শো বাতাস বলি না আমরা। নদীর পাড়ে যদি তোমরা দাঁড়াও, কেউ খেয়াল করবা যে একটা নদীর বাতাসটা কানে লাগলে, সাধারণত কানে যখন আঘাত করে শো শো একটা আওয়াজ হয়। বাতাস তো শো শো আওয়াজ হয় না, বাতাস যখন কোনো মানে কিছুর বাধা পায় তখন বাতাস থেকে আওয়াজটা বের হয় মেইনলি। তো কানের কাছে বাতাসটা যখন বাড়ি খায় তখন শো শো আওয়াজ হয়। এটা সাধারণত নদীর পাড়ে খেয়াল করা যায়, বিকাল দিকে এই বাতাসটা পাওয়া যায়, অথবা ঝড়ো কোনো আবহাওয়ার সময় এই বাতাসটা অনেক বেশি পরিলক্ষিত হয়। কানের কাছে শো শো বাতাস, এটা খুবই মানে, আর আমরা কিন্তু নদীর উপমা বা নদীর কথা বললেই বাতাসটা আমাদের মাথায় এমনি চলে আসে। সাহিত্যে বা হচ্ছে মুভিতে বা যেখানেই হোক, নদী দেখলে আমরা এরকম একটা বাতাসের কথা কল্পনা করি, বাতাসটা আমার গায়ে আঘাত করতেছে। হুইসপারিং উইন্ড, আর এমনিতে হুইসপারিং অর্থ কি, হুইসপারিং মানে ফিস ফিস করা আর কি। আই হুইসপার্ড সামথিং টু ইউ, মানে তোমার কানে কিছু ফিস ফিস করে বললাম, এটাকে বলে হুইসপার আর কি। ওকে, আর ফিস ফিস মানে খুব শো শো বাতাস ফ্রম দ্য রিভার যমুনা রিভার, মানে এখন আস্তে আস্তে ক্লিয়ার হইতেছে যে মাইটি রিভারটা কে, এখানে মানে রিভার হইতো আর কি। মাইটি রিভারটা কে, বাংলাদেশের সবথেকে বড় নদী আর কি, পদ্মার পরে তো সবচেয়ে প্রশস্ত নদী কি যমুনা না, তাই তো? তো মাইটি রিভার যমুনা। ওকে, তো কথা হচ্ছে যে আমাদের যমুনা নদী কি করছে, দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। কিসের ফায়ার এটা আমরা এখনো জানি না। হ্যাঁ, এখন এটা হইতে পারে মেহেরজান হচ্ছে খাবার রান্না করার জন্য তার বস্তির বাইরে যে রুমটার বাইরে হচ্ছে ছোটখাটো করে আগুন জ্বালায় সে খাবার রান্না করতেছে। ওই রান্নার আগুনটা এই শোষ বাতাসটা এসে কি করতেছে, আনস্টেডি মানে কি বলতো, অস্থির, মানে আগুনটা একদম সমান থাকতেছে না, অনেক নড়াচড়া করতেছে বাতাসের কারণে। আগুনের কাছে বাতাস দিতে যা হয় আর কি, অস্থির হয়ে যাচ্ছে আগুনটা। ওকে, এই অস্থিরতা কিন্তু আর অনেক কিছু ইঙ্গিত করে আমাদের। দ্য ডান্সিং ফ্লেমস মানে এরকম অস্থির যে আগুনের শিখাগুলো রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোয়েল অফ হার লাইফ। টার্মোয়েল মানে অশান্তি, দুঃখ দুর্দশা। হ্যাঁ, এক কথায় চড়াই উতরাই বলে না, টানা পড়েন, চড়াই উতরাই, দুঃখ দুর্দশা, অশান্তি। হ্যাঁ, মানে এক কথায় টালমাটাল অবস্থা, মানে টালমাটাল, আমার জীবনটা আমার টালমাটাল হয়ে গেছে, মানে কি কোনো ঠিক নাই, সবকিছু এক দিয়ে চলে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এটাকে বলা টার্মোয়েল। ওকে, মেইনলি দুর্দশা আর কি। নট লং অ্যাগো, মানে এই ডান্সিং ফ্লেমে অস্থির আগুনটা দেখে মেহেরজানের তার নিজের জীবনের যে দুঃখ দুর্দশার কথা সেটা মনে পড়ে গেল। কেন? নট লং অ্যাগো, বেশি দিন আগের কথা না। মেহেরজান হ্যাড এভরিথিং, সে সব ছিল। ফ্যামিলি, অ্যারেবল মানে হচ্ছে চাষযোগ্য, উর্বর ভূমি ছিল, উর্বর। এটার অ্যান্টোনিম কি তাহলে? অ্যারেবল যদি উর্বর হয় তাহলে এরিড, এটা হচ্ছে এটার অ্যান্টোনিম। এরিড ল্যান্ড মানে হচ্ছে কি, স্টেরাইল, মানে কোনো ভূমি হয় না, নিষ্ফলা জমি আর কি, ফসল হয় না, সরি। অ্যারেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটল মানে আমরা বলছি, ক্যাটল মানে কি বলতো, এক কথায় গবাদি পশু। এটা এক টার্মে বুঝাইতে গেলে ক্যাটল বলা হয় আর কি। ক্যাটল মানে হচ্ছে গবাদি পশু, এখানে যে কোনো কিছু আসতে পারে। আলাদা আলাদা তাহলে গরু, ছাগল, কত কিছু বলতে হবে। হ্যাঁ, কাউ, হ্যাঁ, তারপর তোমার গৌড়, আরো হ্যান ত্যান বলা হবে, শিপ। এর চেয়ে একবারে বলে দেয় ক্যাটল, এখানে সব চলে আসবে, গবাদি পশু বাকি যা আছে সব একটার ভেতরে চলে আসবে। তার সবই ছিল। সে একজন গ্রামীণ, হ্যাঁ,
মধ্যবিত্ত গৃহস্থ ছিল এক কথা বলতে গেলে, তার সবই ছিল, ফ্যামিলি, বাড়িঘর, উঠান, সবজির বাগান, পশু পাখি সবই ছিল তার। দ্য এরোশন নদী ভাঙন, এরোশন মানে নদী ভাঙন অফ যমুনা, এই যে মাইটি রিভারের লাস্ট গ্রাজুয়ালি ধীরে ধীরে কনজিউমড গ্রাস করে নিল, ভোগ করে নিল, মানে খেয়ে ফেললো অল হার ল্যান্ড প্রপার্টি, তার যত রকম সম্পত্তি ছিল সব হচ্ছে কি নদী ভাঙ্গনে নদী গ্রাস করে নিল। ওকে, ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, এটা শেষ পর্যন্ত তার একমাত্র শেল্টার মানে একমাত্র ঘরটাও গ্রাস করে নিল। ক্লেইমড মানে হচ্ছে নিজের করে নিল, দাবি করে নিল। ক্লেইম ওয়ার্ড চয়েসটা নিজের করে নেয়, মানে যমুনা এই তার শেষ সম্বলটাও নিজের করে নিল ডিউরিং দ্য লাস্ট মনসুন, বিগত বর্ষায়, গত বছর বর্ষায় তার যে ঘরটা ছিল সেই ঘরটাও নদী ভাঙনে চলে গেছে। ওকে, ইট টুক দ্য রিভার অনলি আ ডে, একদিন লাগছে খালি টু ডিভার মানে গিলে খাওয়া, একবারে গ্রাস করে নেয়। তো ডিভার, হ্যাঁ, মেহেরস হাউস, ট্রিজ, ভেজিটেবলস গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বো বাঁশঝাড়, সবজির বাগান, তার গাছগুলো, তার ঘর, সব তার বসত ভিটাটা একদিনের মধ্যে নদী গ্রাস করে নিল, একদিনের মধ্যে, সে বেশি কিছু করতে পারলো না। শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, আর একটা অনেক সুখী ফ্যামিলি ছিল। ওভার দি ইয়ার্স, হ্যাঁ, সময়ের পরিক্রমায়, ওভার দি ইয়ার্স মানে বছরের পরিক্রমায়, হ্যাঁ, সময় যেতে যেতে বছর গড়িয়ে, শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজ, সে তার স্বামীকে এবং তার সন্তান সন্ততিকে হারাইছে কিসে? রোগের কারণে, ডিজিজ। এই ডিজিজটা কই থেকে আসছে অথবা কেন হয়েছে? দ্যাটটা হচ্ছে কি, হ্যাঁ, এই যে ডিজিজ, দ্যাট ইজ ব্রট বাই কি? ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি, দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি। এক কথায় ক্রুয়েল হাঙ্গার, খুবই নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্রতা যে রোগগুলো নিয়ে আসছে তার ঘরে, টু হিজ ফ্যামিলি, এই তার পরিবারে এই ক্ষুধা এবং নিরন্তর ক্ষুধা এবং দারিদ্রতা অথবা দরিদ্রতা বা দারিদ্র তার ফ্যামিলিতে যে রোগগুলো নিয়ে আসছে, সেই রোগগুলোতে সে তার স্বামী এবং সন্তানকে পুরো বছরের মধ্যে হারায় ফেলছে। এক বছরের মধ্যে বাড়িঘর হারায়, ওই বছরের মধ্যে সে তার স্বামী সন্তানকেও হারায় ফেলছে। এখন সে একেবারে নিঃস্ব। এখন এই লাইনটা কেন বোল্ড করা? হ্যাঁ, এখান থেকে এই লাইনটা কেন বোল্ড করা দেখো তো, মানে তার ল্যান্ড প্রপার্টি কেমনে হারাইছে যদি প্রশ্ন আসে, হাউ ইজ হার ল্যান্ড প্রপার্টি লস্ট, কিভাবে হারায় গেছে, তাহলে কি উত্তর হবে কোনটা? দ্য ইরোশন অফ দ্য যমুনা গ্রাজুয়ালি, অথবা হার ল্যান্ড প্রপার্টি ইজ লস্ট ডিউ টু দ্য ইরোশন অফ যমুনা। এখানে একটা উত্তর বললাম, এখানে একটা প্রশ্ন দিতে পারে সে কোথায় থাকে, এবং এখানে যেটা হইতে পারে হাউ ডিড শি লুজ হার হাজব্যান্ড অ্যান্ড ফ্যামিলি। হ্যাঁ, যে কিভাবে তার সন্তান সন্ততি এবং ফ্যামিলিকে হারাইছে বা তার হাজব্যান্ডকে হারাইছে কিভাবে? টু ডিজিজ দ্যাট ইজ ব্রট বাই কি? হাঙ্গার অ্যান্ড পভার্টি। অথবা এমনি বলা যায় শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড ফ্যামিলি ডিউ টু ডিজিজ, হাঙ্গার অ্যান্ড পভার্টি। এই তিনটা লাইন থেকে তিনটা প্রশ্ন হতে পারে, আমি এই জন্য এগুলোকে ইয়েলো মার্ক করে রাখছি। ওকে, চলো পার্টটা দেখি। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ, লিভ অন মানে কি? আমরা বলি না গো অন, লিভ অন, বেঁচে থাকা, বেঁচে যাওয়া সামনের দিনগুলোতে। উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, সেই তো একমাত্র বেঁচে আছে। তার মানে সে একমাত্র বেঁচে আছে তার কি? সামনের জীবনে এই যে মানে হারানো বেদনা, এটাকে ক্যারি অন করার জন্য সে বেঁচে আছে। ওকে, দ্য গ্রিডি যমুনা, এই যে গ্রিডি যমুনা, হ্যাঁ, সর্বনাশা পদ্মা নদী বলে না, সর্বনাশা, এই সর্বনাশা কথা কিন্তু ওখান থেকে আসছে, যখন নদী সবকিছু নিয়ে যায়। এখানে বহু গান আছে গ্রাম বাংলা, আপনারা যদি তোমরা যদি শুনে থাকো আর কি, বহু গান পাবা এই বিষয়টা নিয়ে। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। শ্যাটার্ড মানে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, চাকনাচুর করে দেওয়া বলি না আমরা, ভেঙে গুঁড়া করে দেওয়া। তার স্বপ্নগুলোকে, তার আনন্দগুলোকে এই রবি যমুনা, সর্বনাশা যমুনা একদম পুরা মানে চূর্ণ বিচূর্ণ করে দিল, চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেল আর কি তার লাইফটাকে। দেয়ার আর থাউজেন্ডস আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান। এখন এখানে এতক্ষণ হচ্ছে মেহেরজানের কাহিনী বললো, হ্যাঁ, এখন যদি বলে যে হু স্ন্যাচড দ্য হ্যাপিনেস অ্যান্ড ড্রিমস অফ মেহেরজান, মেহেরজানের স্বপ্নগুলো কে ছিনিয়ে নিয়েছিল তার থেকে, হ্যাঁ, তাহলে কি উত্তর হবে? দ্য গ্রিডি যমুনা, দ্য ইভিল যমুনা। শেষ, সে হচ্ছে কি করছিল? তার
স্বপ্নগুলোকে ছিনিয়ে নিয়েছিল, ভাঙা ফেলছিল একবারে। এতটুকু মেহেরজানের কাহিনী একটা সিনারিও বললো। এখন আসবে একটা কমন স্টেটমেন্টে, দেয়ার আর 1000 আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট। একই রকম দুর্দশা হবে, এরকম আরো হাজার হাজার লোকের একই রকম দুর্দশা হইতে পারে এই বাংলাদেশে। একই রকম দুর্দশা, একই রকম ভাগ্য তাদেরও হইতে পারে, তারা ওয়েট করতেছে। লাইক মেহেরজানের মতো। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, আমাদের নদীমাতৃক কান্ট্রি, তাই না? সাম অফ হুজ ব্যাংক, সাম অফ হুজ, এই হুজটাকে মনে রাখবা। এই রিলেটিভ প্রোনাউনগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। রিলেটিভ প্রোনাউনগুলো আগের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী, সাম অফ হুজ, এই যে রিভার্স যেগুলার কি, সাম অফ হুজ ব্যাংক, এই যে কার ব্যাংক, এই যে রিভার্স, এই নদীগুলার মানে কিছু নদীর, মানে বাংলাদেশের নদীমাতৃক দেশ, যার মাঝখানে কিছু নদীর পারগুলো কি ওভারফ্লো, প্লাবিত হয়। ওভারফ্লো মানে কি বলতো? প্লাবিত হওয়া, প্লাবিত হওয়া। আর প্লাবিত হয়টা কখন? সাধারণত আমরা গত বছর ফেনীতে এই বিষয়টা খেয়াল করছি, তাই না? হঠাৎ করে বৃষ্টি বেড়ে বাঁধ ছুটে গিয়ে বৃষ্টির পানি জমা থাকতে থাকতে পানি বাইরা প্লাবিত হয়ে যায় বর্ষা মৌসুমে, মনসুন, তাই না? ওকে, এখন যেটা চলতেছে আমাদের। আচ্ছা বলো, বর্ষা শুরু হয়েছে কবে? এবার কিন্তু বর্ষাটা খুব ইন্টারেস্টিং, তাই না? খুবই ইন্টারেস্টিং। 15ই জুন শুরু হয়েছে, একবার 15ই আগস্ট শেষ হবে, পুরো টানা 2 মাস। এখন পুরো এক টাইমে আর কি। 15 জুনে 1 তারিখ গেল, 15ই আগস্টে শ্রাবণের শেষ তারিখ হবে আর কি। ওকে, এখন আমাদের মনসুন চলতেছে। এখন কিন্তু এই ব্যাপারটা, এই প্যাসেজটা কিন্তু এখন খুবই রিলেভেন্ট, খুবই রিলেভেন্ট। খেয়াল করে দেখো, আবারও বলি, এই প্যাসেজটা থেকে আসতেও পারে, আমি বলে রাখি, চলেও আসতে পারে, বলা যায় না। কারণ এই প্যাসেজটা এখন খুবই রিলেভেন্ট এই কনটেক্সটে। আবার সেই গত বছর একটা বন্যা গেল, আমরা দেখলাম বন্যা। ওকে, আসো। হ্যাঁ, ইরোড মানে কি? ক্ষয় হওয়া, পার ক্ষয় হওয়া, পার ভাঙন হওয়া। বাংলাদেশ নদীমাতৃক দেশ, যার মাঝখানে অনেকগুলো নদীর পার প্লাবিত হয় এবং ক্ষয় হয়। ওকে, ইরোড ডিউরিং মনসুন। কখন? যদি প্রশ্ন আসে এরকম যে ওয়েন, যদি এরকম প্রশ্ন আসে, যে প্রশ্ন যদি এমন হয় যে when do the banks of river get overflowed or face erosion, কখন কখন হয় এটা? কখন ওভারফ্লোড হয়ে যায় আর ইরোশন হয়? ইন মনসুন, ডিউরিং মনসুন, সিম্পল, তাই না? ইন মনসুন, ওকে। And so during monsoon, erosion is a harsh reality for the people living along the river banks. মানে যারা নদীর পাড়ে থাকে, নদীর পাড়ে বসবাসরত মানুষ, এই নদীর পাড়ে বসবাসরত মানুষের জন্য নদী ভাঙ্গন একটা খুবই রূঢ় বাস্তবতা। হার্শ মানে কি? রূঢ় বলে না, মানে হচ্ছে খুবই, মানে মানে ক্রুদ্ধ, হ্যাঁ, রুড, এগুলোকে বলে হার্শ, রূঢ় বাস্তবতা, নিষ্ঠুর বাস্তবতা, এক কথায় হার্শ রিয়ালিটি, রূঢ় বাস্তবতা, এক কথায়। যে তাদের জন্য আসলে এটা মেনে না ছাড়া উপায় নেই। এটা অনেক এক ক্ষেত্রে নির্দয়, কিন্তু এটা তাদের বাস্তবতা, মেনে নিতেই হয় বাংলাদেশের জন্য। ডিউরিং ইচ মনসুন, প্রত্যেকটা বর্ষায়, মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, দ্য পদ্মা, দ্য মেঘনা। প্রতিটা বর্ষায় এই বড় বড় 3টা নদীর পাশে অনেক গ্রাম সংখ্যা থাকে, কবে যেন তারপরে গ্রামটাই হারা যায় নদী ভাঙতে ভাঙতে। খেয়াল করে দেখো, প্রচুর নদী ভাঙে, তুমি খেয়াল করে দেখো, প্রচুর। ওই এরিয়াগুলোতে যদি খবর নাও বা একটু খোঁজ খবর রাখো, পত্রিকা, বিভিন্ন ওয়েবসাইটে বা ফেসবুকে, দেখবে প্রচুর নদী ভাঙন হইতেছে এই বর্ষায়। তো কথা হচ্ছে, ইট ইজ এস্টিমেটেড মানে হচ্ছে, মানে পরিসংখ্যান করা হয়েছে বা হচ্ছে গবেষণা করা হয়েছে যে, এস্টিমেটেড হিসাব করা হয়েছে যে রিভার ইরোশন মেক্স অ্যাটলিস্ট 100,000, মানে 1 লাখ পিপল, 1 লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ। মানে পরিসংখ্যানের মাধ্যমে জানা গেছে যে প্রতি বছর প্রায় 1 লক্ষর মতো মানুষ এই নদী ভাঙ্গনের শিকার হয়ে হোমলেস হয়। কি, ঘর বাড়ি ছাড়া হয়, ঘর হারা হয়, না ঘর হারা পথিক, ঘর হারা হয়। 1 লাখ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, এই 1 লাখটা আমি এই জন্য হচ্ছে ই করে রাখছি যে হাউ মেনি পিপল ইট ইজ এস্টিমেটেড কি ফেস হোমলেসনেস প্রবলেম অথবা ইরোশন প্রবলেম ইন মনসুন। কত? 1 লাখ, তাই না? ওকে, আসো। তারপর ইন ফ্যাক্ট রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। এখন আসছে এটা আসলে কেন হয়, ক্লাইমেট চেঞ্জ। যদি প্রশ্ন আসে হুইচ ফ্যাক্টর ইজ রেসপন্সিবল বিহাইন্ড
রিভার ইরোশন। প্রশ্ন আসতে পারে রিভার ইরোশনের পিছনে কি কোন ফ্যাক্টরটা দায়ী? ক্লাইমেট চেঞ্জ, তাই না? ক্লাইমেট চেঞ্জের কারণে তো আজকে আমাদের এই অবস্থা। ইফ উই ক্যানট টেক প্রম্পট অ্যাকশন মানে হচ্ছে সুইফট অ্যাকশন, দ্রুত কার্যক্রম, মানে হচ্ছে অনেক দ্রুত কোনো পদক্ষেপ না, দ্রুততার সাথে কোনো পদক্ষেপ না, তড়ি ঘড়ি বা হচ্ছে খুব সুইফট পদক্ষেপ নিতে না পারি টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ। অ্যাডাপ্ট মানে কি? মানিয়ে নেওয়া। এই বর্তমানে ক্লাইমেট চেঞ্জের কারণে যে ক্লাইমেট হয়েছে এটার সাথে যদি আমরা মানিয়ে নেওয়ার জন্য কোনো দ্রুত পদক্ষেপ না নেই, there will be thousands of more মেহেরজানস in our town and village every year। তাহলে আমাদের এরকম হাজারটা মেহেরজানকে প্রতি বছর তার ঘর বাড়ি হারা হইতে দেখতে হবে, তার স্বামী সন্তান হারা হয়ে দেখতে হবে, তার জীবনের শেষ সুখ শান্তিটাকেও তার থেকে ছিনিয়ে নিতে দেখতে হইতে পারে আমাদের, যদি আমরা প্রপার স্টেপ না নিই ক্লাইমেট চেঞ্জের এগেইনস্টে। আমাদের এই ক্লাইমেট চেঞ্জের পরে যে পরিস্থিতি এটাতে অ্যাডপ্ট করার জন্য যদি কোনো আমরা স্টেপ না নেই, খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা কিন্তু এবার ফেনীর বন্যা এই বিষয়টা দেখছি, হঠাৎ করে বন্যা হয়েছে কিন্তু আমাদের কোনো ডিজাস্টার ম্যানেজমেন্ট ছিল না। কি অবস্থা হয়েছে? সে সময় আমরা নৌকা পাই নাই, সেখানে যে ত্রাণ দিবে মানে উদ্ধার তো দূরের থাক, ত্রাণ যে দিবে ও নৌকা পাওয়া যায় না ভালো মতো। আমরা নৌকা নিয়ে রিচ করতে পারি না অনেক জায়গায় মানুষজন, অনেকের ঘর বাড়ি 2-3 দিন যোগাযোগ ছাড়া ছিল, অনেক কষ্টে ছাদের উপর আটকায় ছিল, ওখানে আটকায় ছিল, এখানে আটকায় ছিল, এমন কত হয়েছে ভাইসা গেছে ঘর বাড়ি, আমরা জানিও না। হঠাৎ করে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের কোনো মানে ইয়াত্তাই ছিল না, পাত্তাই ছিল না। যে কোনো মুহূর্তে একটা এরিয়াতে বন্যা হইলে বা নদী মাতৃক অথবা আশেপাশে নদী আছে এমন একটা এরিয়াতে যদি হঠাৎ করে বন্যা হয় এটাকে ফ্লাশ ফ্লাড বলে। সিলেটে এটা বেশি হয়, হঠাৎ বন্যা হয় একদম পুরো তলাইতে চলে যায়। সিলেটে খেয়াল করে দেখবা প্রতি বছর কিন্তু এরকম একটা বন্যা হয়, 2 বছর আগেও কিন্তু এরকম একটা বন্যা হয়েছিল সিলেটে, হঠাৎ করে বন্যা হয়ে সব শেষ। তো কথা হচ্ছে আমাদের এই যে বন্যাগুলো হইতেছে এইটা প্রতিরোধ করার জন্য বা বন্যাগুলোর সাথে ট্যাকেল দেওয়ার জন্য কি আমরা এরকম করতে পারছি, বা আমরা কি আদৌ স্টেপ নিছি যে বন্যা হইলে আমরা কভার করে নিতে পারবো? বন্যার পানির মধ্যে বন্যার পানি নিষ্কাশন সহকারে এটার সাথে তারপরে আমাদের উদ্ধার কার্য, কারো ঘর বাড়ি যেন ক্ষতি না, এইসব বিষয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট আমাদের আছে? আমরা অ্যাডাপ্ট করছি? যদি না করি এই ক্লাইমেট চেঞ্জের সাথে, যেহেতু এখন চেঞ্জ হয়ে গেছে, আমরা যদি এই নতুন পরিবেশে নিজেকে কি না করি, অ্যাডাপ্ট না করি, ফিউশন না করতে পারি, ডাইনোসর কেমনে হারা গেছিল এই কারণে বিভিন্ন প্রজাতি দুনিয়া থেকে কেন হারা যায়, এই অ্যাডাপ্টেশন অ্যাবিলিটি নাই দেখে তার মানে আমরাও হারা যাবো। এরকম বহু মেহেরজান আমাদের দেখতে হবে যদি আমরা ক্লাইমেট চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করতে না পারি। ওকে, চলো এখানে এই প্যাসেজের মধ্যে একটা এরকম গ্যাপ ফিলিং ছিল। আমি এই জন্য কিন্তু শুরুতে বলছিলাম যে মাঝে মাঝে প্যাসেজ থেকেও কিন্তু গ্যাপ ফিলিং আসতে পারে, বলা যায় না। তো গ্যাপ ফিলিং কি হুবহু প্যাসেজটাই তুলে দিবে? না, অবশ্যই না, প্যাসেজের আইডিয়াটা। এই জন্য বলি তোমরা যখন প্যাসেজটা পড়বা প্রতিটা লাইনের মধ্যে ইনফরমেশনগুলো জানার ট্রাই করবা, ইনফরমেশনটা কি আছে এই লাইনে। হ্যাঁ, আমরা একটু আগে দেখলাম প্রতিটা লাইনে কিন্তু একটা ইনফরমেশন ছিল যে আমাদের কেন মানে আমাদের রিভলিউশনটা কেন হইতেছে ক্লাইমেট চেঞ্জের কারণে। হ্যাঁ, তারপর হচ্ছে এর আগে দেখা গেল যে আমাদের যদি আমরা আবার প্যাসেজটায় যাই, যে ধরো মনে করো নদী ভাঙ্গনগুলা কারণে কত পরিমাণ মানুষ থ্রেটেন্ড হয়, 1 লাখের মতো প্রতি বছর, এটা একটা পরিসংখ্যান। তারপর হচ্ছে সাধারণত কোন কোন নদীর পাড়ের মানুষগুলো খুবই তটস্থ থাকে, বড় বড় পদ্মারি মেঘনা যমুনার মতো নদীগুলা, যে বড় বড় নদীগুলো সেই নদীগুলা, এরকম প্রতিটা লাইন থেকে কিন্তু আমরা অনেকগুলো করে ইনফরমেশন পাইছি। তার মানে আমরা এই ইনফরমেশনগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই করবো। এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে বলে দেই, ফার্স্ট পার্টে তোমরা যেটা করবা অর্থটা বোঝার ট্রাই করবা। এই প্রশ্নগুলো যখনই সলভ করতেছো অর্থটা বোঝার ট্রাই করবা। গ্যাপ ফিলিং উইথ ক্লু বা উইদাউট ক্লু যেটাই হোক, যেটাই আসুক, তুমি অর্থটা বোঝার ট্রাই করবা এখানে কি বলতেছে, এবং পুরোটা একবার পড়ার ট্রাই করবা, তাহলে অনেকটা আইডিয়া পেয়ে যাবা। চলো আমরা পড়ি। দেখো, মেহেরজান ইজ এ টিপিক্যাল ড্যাশ ওয়েমেন হু লিভস ইন আ স্লাম। ওকে, আমরা বুঝতেছি এখানে আইডিয়াটা এমন যে মানে তাকে একটা মনে করো যে মানে যেহেতু সে স্লাম মানে সে এক ঘর ছাড়া একটা মানুষ, এরকম বুঝে যাইতেছে, সে বস্তিতে থাকে, তার ঘর নাই। ওকে, শি লস হার শেল্টার অ্যান্ড প্রপার্টিজ ড্যাশ দ্য ইরোশন অফ দ্য রিভার যমুনা। মানে আমি বুঝতেছি যে এখানে কিন্তু অর্থটা এরকম দিতেছে অটোমেটিক যে সে তার ঘর বাড়ি শেল্টার প্রপার্টি হারাইছে মানে যমুনার ভাঙ্গনের কারণে, এরকমই না, মানে এরকম একটা কারণ দিতেছে। ওকে, শি অলসো লস্ট হার ফ্যামিলি, তার ফ্যামিলি হারাইছে। হার হাজব্যান্ড হ্যাড ডাইড অফ ডিজিজ কজড বাই পোভার্টি অ্যান্ড সামথিং, আর একটা কিছু হবে পোভার্টির সাথে। ওকে, দেখি তারপরে নাও শি ইজ অনলি আ ড্যাশ লাইক মেহেরজান, এখানে একটা ফুল স্টপ হবে, লাইক মেহেরজান। নাও শি ইজ অনলি আ
ড্যাশ, ঠিক আছে, ওখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, তার একটা গুণ বসবে অথবা দোষ, বা এখন তার একটা অবস্থা বসবে। ওকে, এটা আমরা বুঝলাম। লাইক মেহেরজান দেয়ার আর মেনি পিপল হু হ্যাভ বিকাম দ্য ড্যাশ অফ রিভার ইরোশন। মানে আমরা বুঝতেছি যেহেতু মেহেরজানের উপরে কাহিনী দেখলাম, ওর পদ্মার যমুনার ভাঙনে ঘর বাড়ি সন্তান সব হারাইছে, তার মানে এখানে আমরা সেন্সটা পাইতেছি এরকম যে লাইক মেহেরজানের মতো দেয়ার আর মেনি পিপল হু হ্যাভ বিকাম দ্য, মানে এক কথায় অনেক মানুষ আছে মেহেরজানের মতো যারা মেহেরজানের মতো ভাগ্যের নির্মম পরিহাসে পড়ে, বা মেহেরজানের মতো কি হয়, ভুক্তভোগী হয়, তাই না? এরকম একটা অর্থ হইতেছে, তাই না? এই জন্য বলছিলাম পুরোটা কিভাবে পড়বা, তাহলে অনেকগুলো অর্থ মনে হবে কি এমনি মাথা ডেভেলপ করতেছে। ওকে, রিভার ইরোশন ইজ স্টিল পোজিং ড্যাশ টু দ্য লাইভস অ্যান্ড প্রপার্টিজ অফ থাউজেন্ডস অফ পিপল। প্যাসেজ আমরা পড়ছি না, অনেক মানুষ তটস্থ থাকে, তার মানে কি এই লাইনটা পরে কিন্তু বুঝাই যেতেছে এরকম যে রিভার ইরোশন এখনো অনেক মানুষের জীবনকে কি বিপদ সংকুল করে রাখছে বা তটস্থ করে রাখছে বিপদের মাধ্যমে। ওকে, আমরা আরেকটা সেন্স পাইলাম। ওকে, এগুলো পর উপরে কাজে লাগবে। পিপল লিভিং ড্যাশ দ্য রিভার আর দ্য মোস্ট লাইকলি ভিকটিম অফ রিভার রিলেশন। ওখানেই পড়ছিলাম আমরা, যারা নদীর পাড়ে থাকে তারাই তো কি বেশি বেশি ভিকটিম হয় না? মানে মোস্ট লাইকলি মানে কি, সম্ভবত এর পরের ভিকটিমটাই, নিকট ভবিষ্যতে সেই ভিকটিমটাই কি, যে নদীর পাড়ে থাকে। আমরা এরকম আরেকটাই পাইলাম এই ড্যাশের মধ্যে, নদীর পাড়ে থাকে এরকম একটা কিছু হবে। ইচ ইয়ার অ্যাবাউট ড্যাশ পিপল বিকাম হোমলেস। এটা আমরা একদম পুরা ওইখানেই পড়ছিলাম, কি বলে এটা, আমাদের ছিল এস্টিমেশনে ছিল, এই জন্য আমরা এখান থেকে এটা বলে দিতে পারি 1 লাখ হবে এক কথায়, 8 নাম্বার 1 লাখ হবে, তাই না? ওকে, এটা আমরা আগেই বলে দিলাম। ওকে, পার্টন মাই রিডিং রাইটিং, আমি খুব ভয়াবহ লিখি, তোমরা আমার লেখা পড়তে পারো, এটাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, become homeless due to the river erosion in Bangladesh. Meherjan's life is just one dash how climate change dash the life of 1000 people. তার মানে এই লাইনটা পরে আমরা এরকম একটা ইঙ্গিত পেয়েছি, মেহেরজানের জীবনটা হচ্ছে একটা এক্সাম্পল, ওয়ান ড্যাশ অফ হাউ ক্লাইমেট চেঞ্জ ড্যাশ দ্য লাইফ অফ 1000। ক্লাইমেট চেঞ্জ কিভাবে নদী ভাঙ্গনের মাধ্যমে মানুষের জীবনকে বিপদ সংকুল করে, তার একটা এক্সাম্পল কি এই মেহেরজানের কাহিনী, তাই না? পুরো একটা সেন্স কিন্তু পাই গেছি আমরা। এখন চলো সলভ করতে হবে, ইজি লাগবে একদম। মেহেরজান লিভস ইজ এ টিপিক্যাল ড্যাশ ওম্যান হু লিভস ইন স্ল্যাম। মানে কি বলো তো? বলছিলাম যেহেতু সে, আমরা বলছিলাম না তাই সে বস্তিতে থাকে, মানে কি সে তো ঘর ছাড়া, বুঝাই যাচ্ছে, তাই না? তার মানে এখানে ঘর ছাড়া আছে কোনো, এই যে হোমলেস। Meherjan is a typical homeless woman who lives in a slum. She lost her shelter and properties. যমুনার ভাঙনের কারণে, কারণে এখানে কোনো কিছু আছে, ক্লোজ টু, স্লাম ডুয়েলার্স, হোমলেস, থ্রেডস, এক্সাম্পল ডিউ টু। ডিউ টু হচ্ছে কারণে, ডিউ টু মানে কি বিকজ অফ, কারণে, তাই না? নদী ভাঙনের কারণে সে তার শেল্টার হারাইছে, প্রপার্টি হারাইছে। শি অলসো লস্ট হার ফ্যামিলি, হার হাজব্যান্ড হ্যাড ডাইড অফ ডিজিজ অ্যান্ড কজড বাই পভার্টি। অ্যান্ড এখানে একটা ইনফরমেশন মনে রাখার কথা বলছিলাম, একটা কথা মনে আছে কিনা দেখো, আমি তো বলছিলাম ইনফরমেশন মনে রাখতে, তার স্বামী সন্তান মারা গেছে ডিজিজে। ডিজিজটা কই থেকে আসছিল? পভার্টি অ্যান্ড হাঙ্গার না? এখন হাঙ্গার আছে এখানে, পভার্টি আছে, হাঙ্গার কোথায়? শর্টেজ অফ ফুড, এটাই তো হাঙ্গার, তাই না? হাঙ্গার না দিয়ে শর্টেজ অফ ফুড লিখছে, এই তো, এটাই তো হাঙ্গার। এটা একটা পেয়ে গেলাম আমরা। নাও শি ইজ অনলি এ কি, নিঃস্ব মানুষ। বলছি না তাহলে কি, শি ইজ অনলি এ স্লাম ডুয়েলার, তাই না? সে একজন বস্তিবাসী মহিলা। লাইক মেহেরজান দেয়ার আর মেনি পিপল হু হ্যাভ বিকাম দ্য, কি বলছিলাম না যে মেহেরজানের মতো অনেকে এরকম শিকার হয়, তাহলে কি শিকার, ওকে, শিকারের ভিকটিমস, যে প্রথমেই আছে দেখো, বিকাম দ্য ভিকটিমস অফ কি, রিভার ইরোশন। রিভার ইরোশন ইজ স্টিল পোজিং, কি বলছিলাম, যেহেতু আরো 1000 মানুষের জীবনে তারা মানে বিপদ সংকুল, মানে ঝুঁকিপূর্ণ করে ফেলতেছে, তাহলে কি দিতে পারে, পোজিং থ্রেটস, এক কথায় মানে ঝুঁকির মধ্যে রাখতেছে, মানে বিপদের মুখে, হুমকির মুখে ফেলে দিচ্ছে তাদের ঘরবাড়ি, অস্তিত্ব, সংসার, মানে সংসার, হ্যাঁ, তোমার স্বামী সন্তানের জীবনকে এরকম মেহেরজানের মতো ঝুঁকিতে ফেলে দিছে, পোজিং থ্রেটস। ওকে, পিপল লিভিং বলছে নদীর কাছাকাছি, কি ক্লোজ টু, তাই না? পিপল লিভিং ক্লোজ টু দ্য রিভার কি আর দ্য মোস্ট লাইকলি ভিকটিম, তারাই তো বেশি ভিকটিম হয়। ইচ ইয়ার অ্যাবাউট 1 লাখ, ওই যে বলছিলাম আমি 1 লাখ, বাকি থাকে আর কি। মেহেরজানস লাইফ ইজ বলছিলাম একটা এক্সাম্পল, খালি ওয়ান এক্সাম্পল অফ হাউ ক্লাইমেট চেঞ্জ কি হবে। বাকি আছে আর কোনটা দেখো তো, এফেক্টস। এফেক্টস মানে কি, এফেক্ট আর ইফেক্টের পার্থক্য কি? এফেক্ট মানে প্রভাবিত করা, প্রভাবিত করা, আর ইফেক্ট মানে হচ্ছে প্রভাব।
হচ্ছে নাউন, একটা হচ্ছে নাউন, আর একটা হচ্ছে ভার্ব। বুঝতে পারছো ব্যাপারটা? এই হচ্ছে আমাদের এই ব্যাপারটার সলভ। ওকে, চলো আমরা পরের চলে যাই। বলছিলাম বোর্ড কোশ্চেন আসছে, রাজশাহী বোর্ড 24 আসছে, তাই না? এখন তোমরা বলো আমাকে, আমি কি বোর্ড কোশ্চেন তোমাদেরকে সলভ করাই দিব? আমার মনে হয় আমি তোমাদেরকে সলভ করাই দিব। আমি একটা ভিতরে দেখাবো, বাকিগুলো সব তোমরা করবা। কারণ এতদিনে তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করে ফেলার কথা না, তাই না? শেষ করে ফেলার কথা। কারণ একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, তুমি জীবনের যে কোনো পরীক্ষাতেই বসো না কেন, তুমি অর্ধেক পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে পারবে যদি তুমি ওই পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে জানো, বা ওই পরীক্ষায় প্রশ্ন কেমন আসে সেটা জানো। এখন পরীক্ষায় প্রশ্ন কেমন আসে সেটা জানতে হলে আমাদের কি করতে হয়? কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হয় না, বা কোয়েশ্চেন ব্যাংক দেখতে হয়। তার মানে আমি তোমাদেরকে একজন প্রমিজিং অ্যাসপায়ারিং এসএসসি ক্যান্ডিডেট হিসেবে তোমাদের আমি ধরে নিছি। তার মানে তোমরা অলরেডি এসএসসির যেই বোর্ড কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করে আইডিয়া নিছো না? ওকে, নিলে তাহলে বলো প্রথমটার উত্তর কি হবে? মেয়েরস লাইফ ওয়াজ এ ভেরি হ্যাপি বিফোর। সিম্পল উত্তরটা, তাই না? কি এই যে ডিস্ট্রাকশন অফ দ্য যমুনা, যমুনার আগেই তোর লাইফটা সুন্দর ছিল, যমুনা যখন ভাঙলো তারপরে তোর লাইফটা আর লাইফ না, এটা হেল হয়ে গেছে, তাই না? বস্তিতে মানুষজন কখন থাকে বাধ্য হয়ে, না পারে, যখন সে কিছুই করতে পারে না, তার কোনো ওয়ে থাকে না, গতি থাকে না। এই জন্য আমরা একটা কথা বলি, আমরা মনে রাখবো কখনোই কোনো ক্লাসের মানুষকে নিয়ে যেন আমরা নাক না সিটকাই, মানে দেখলে কেমন এই সেই, আরে তুমি থেকে আসছো। আমরা একটা কথা প্রায় বলি না যে অনেক লোকাল বিভিন্ন এরিয়ার নাম ধরে আমরা লোকজনকে পচাই, এই রোহিঙ্গা, তুমি বরিশাল্লা, তুমি চিটাগাঙ্গা, তুমি কুমিল্লার ইতর, তুমি হ্যান, তুমি ফ্যান, এগুলো বলি না, নোয়াখাইল্লা, এগুলো কখনোই বলা ঠিক না। কারণ হচ্ছে যার যার আইডেন্টিটি তার কাছে, সে তো আর এখানে নিজের ইচ্ছা আসে না, হয়তো সে বাধ্য হয়ে আসছে, তাই না? কেউই তার হোমল্যান্ড বা হোম টাউন ছেড়ে মানে কোনো কারণ ছাড়া আসতে চায় না, বা কেউই এরকম পরিস্থিতিতে না পড়লে নিচু স্তরে নেমে আসতে চায় না। এই জন্য আমরা সবসময় সবার প্রতি সহানুভূতিশীল হব, এই বিষয়টা যেন মাথা থাকে। ওকে, গ্রিডি যমুনা, আচ্ছা ঠিক আছে, এটা একটু ভুলে চলে আসছে, ইজ ইউজড হেয়ার টু ডিসক্রাইব দ্য, কি হবে বলতো? সিম্পল, ক্রুয়েলটি অফ নেচার, প্রকৃতির নিষ্ঠুরতা বুঝাইতে ইউজ হয়েছে না? প্রকৃতি জানি কত নিষ্ঠুর হইতে পারে, এটাই তো কি মেহেরজানের লাইফটা দেখায়। একটা মহিলার শেষ সম্বল, সব কিছু হারা গেছে, মানে তার যে ফ্যামিলিটা ছিল, ফ্যামিলিটা পর্যন্ত হারা গেছে শুধু একটা নদীর কারণে। চিন্তা করেন ব্যাপারটা কত কত ভয়াবহ। ওকে, আমি দুইটা সলভ করে দিলাম, বাকিগুলো তোমরা ই করবা, মানে দাগাইবা, কমপ্লিট করবা। এবং এটা বরিশাল বোর্ড 2022 আসছে, এই প্রশ্নটা তোমরা সলভ করবা, আমি এখানে দেখা দিতেছি। ওকে, এই যে দেখো, দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ। হেয়ার ডান্সিং মিনস কি? আনস্টেবল। শুরুতে এর আগের লাইনে বলা ছিল দ্য উইসপারিং উইন্ড ইজ মেকিং দ্য কি ফায়ার আনস্টেবল, তাই না? আনস্টেবল করে ফেলতেছে, তারপরে বলছিল কিন্তু ডান্সিং ফায়ার। ওকে, তারপরে এটা হচ্ছে তোমার রিভার ব্যাংক ইরোডটা তুমি লিখবা, এটা কয় সিজনে রিভার ব্যাংক, মানে নদী ভাঙ্গন হয় কোন সিজনে? একটা দিনের না, সারা বছর ভরে। এটা ইজি প্রশ্ন। এখানে আমি প্রশ্নটা রাখছি রাজশাহী বোর্ড 24-এর প্রশ্নগুলো আর বরিশাল বোর্ড 24-এর প্রশ্ন, 22-এর প্রশ্নগুলো, এগুলো একটু দেখে নিবা কষ্ট করে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো এবং এগুলো লেখা ট্রাই করবা, এবং এগুলো মিললে আইডিয়া নেওয়ার জন্য যে প্রশ্নগুলো কেমন আসতে পারে, ইনফরমেটিভ, মানে ইনফরমেশন বেসড। হ্যাঁ, আর এমসিকিউতে সাধারণত মাঝে মাঝে কিছু শব্দ অর্থের প্রশ্ন আসতে পারে, আদারওয়াইজ ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট, এই জন্য আমি ইনফরমেশনগুলোকে গুরুত্ব দিতে বলি। ওকে, চলো আমরা তারপরের প্যাসেজটা দেখে আসি। তারপর প্যাসেজে কি ছিল? তারপরের প্যাসেজটা কি দেখো, লেসন 3, লেসন 2 আমরা গত ক্লাসে শেষ করেছি। প্রথম ক্লাসে কিভাবে পড়াইতো সেটা দেখে, এবং সেটার রিজন আছে, পুরো প্যাসেজটা পড়লে তারপর আমি বলবো। ম্যান অ্যান্ড ক্লাইমেট, খুবই ইম্পর্টেন্ট একটা ইউনিট, খুবই ইম্পর্টেন্ট ইউনিট। হিউম্যান ক্যান নিদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নর দি আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। মানুষজন কি করতে পারে না, এই নিদার অথবা নাইদার অ্যান্ড নর, এই দুইটা ফ্রেজ মনে রাখো। EITHER হচ্ছে আইদার, আর আইদার হইলে হয় অর, অথবা আইদার বা ইদার হইলে হয় অর, নাইদার বা নিদার হইলে হয় নর। আইদার অর মানে হচ্ছে দুইটার একটা, আইদার এটা নয়তো ওইটা। নাইদার নর মানে এটাও না ওটাও না। আমি বললাম আইদার আই অর ইউ
উইল বি অ্যাটেন্ডিং দ্য ক্লাস, অথবা আইদার আই অর তানহিম, যে মানে আমার সাথে যে স্যার তোমাদের প্রথম ক্লাসে সাজেশনগুলো দিও তোমাদের সামনে, আমাদের তানহিম, বললাম যে আইদার আই অর তানহিম উইল টেক দ্য পোয়েট্রি ক্লাস, হয় আমি আর নয় তানহিম কি করবে, পোয়েট্রি ক্লাসটা নিবে, বা কবিতার যে ক্লাসটা আছে সেই ক্লাসটা নিবে তোমাদের। ওকে, এখন কথা হচ্ছে এখানে কি দুজনে নিব, হয়তো ও নয়তো আমি। আমি বললাম নাইদার আই নর তানহিম উইল টেক ম্যাথ ক্লাস, আমিও নিব না তানহিমও নিব না, আমিও না এবং তানহিমও না, কেউই ম্যাথ ক্লাস নিবে না। আমি তো এমনি ইংলিশের, ম্যাথ কেন নিব? তো এটা হচ্ছে পার্থক্য, যে হিউম্যানস ক্যান নিদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন, সূর্যের হচ্ছে এই যে আল্ট্রাভায়োলেট রশ্মি মানুষের এটা চেঞ্জও করতে পারবে না, নর দ্য আর্থস অরবিট, মানুষ পৃথিবীর অরবিটও চেঞ্জ করতে পারবে না, কিছুই পারবে না। ওকে ওকে, বাট দে ক্যান control the increase in the amount of greenhouse gas and its effect on the atmosphere. কিন্তু মানুষ আবার কি করতে পারে বলতো? মানুষ হচ্ছে তোমার, চলো দেখি, হিউম্যান ক্যান নিদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন, তো দেখতে পারতেছো তো? ওকে, হ্যাঁ, but they can control the increase in the amount of greenhouse gas and its effect on the atmosphere. মানুষজন সূর্যের গতিও পাল্টাতে পারবে না, পৃথিবীর কক্ষপথ পাল্টাতে পারবে না, কিন্তু কি পারবে মানুষ এই কি বলে এটাকে, অ্যাটমসফিয়ারে এই গ্রিন হাউস গ্যাসের অ্যামাউন্টটাকে বাড়ানো থেকে রোধ করতে পারবে, তাই না? মানুষ গরম কমানোর জন্য সূর্যের রশ্মি আটকাইতে পারবে না, পৃথিবীর অরবিটে পাল্টাতে পারবে না, কিন্তু কি পারবে, এই গরম বাড়ানোর একটা রিজন হচ্ছে অ্যাটমসফিয়ারে গ্রিন হাউস গ্যাস বাইরে যাওয়া, গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাইরে যাওয়া। গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়া থেকে কন্ট্রোল করতে পারবে। তবে যদি প্রশ্ন আসে যে অ্যাপার্ট ফ্রম, হ্যাঁ, অথবা ডিউ টু দ্য ইনকেপেবিলিটি অফ চেঞ্জিং দ্য অরবিট অফ দ্য আর্থ, হোয়াট পসিবল অ্যাকশন ক্যান বি ডান বাই হিউম্যান, মানে ওই পৃথিবীর অরবিট চেঞ্জ করতে পারার মানে অসামর্থ্যতার কারণে মানুষজনের কাছে সামনে আর কি করা যেতে পারে, মানুষজনের কাছে আর কি করা থাকতে পারে, কি হিউম্যান ক্যান কন্ট্রোল দ্য অ্যামাউন্ট অফ দ্য ইনক্রিজিং অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাস অ্যান্ড ইটস ইফেক্ট কি অন দ্য অ্যাটমসফিয়ার, তারা হচ্ছে পরিবেশের মধ্যে গ্রিন হাউস গ্যাসের মাত্রা কমাইতে পারবে। Only during the last 100 years, the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and we humans can be held responsible for this. গত কয়েকশো বছরের মধ্যেই এই মানে কি হয়েছে, the carbon dioxide concentration has been raised, এটা হচ্ছে পুরো কার্বন ডাইঅক্সাইডের মাত্রা, এক কথায় কার্বন ডাইঅক্সাইডের মাত্রা has been raised, রাইজ আর রেইজের পার্থক্য আছে। রাইজ মানে হচ্ছে নিজেই বাড়ে, দ্য সান কি রেইজ না রাইজ, তুমি কি সূর্যরে উঠাও যে ধরে, সূর্য নিজেই উঠে, দ্য সান রাইজ, আই রাইজ মাই হ্যান্ড না রেইজ, বলো তো। এখন আমি বললাম সূর্য নিজে নিজে ওঠে, কিন্তু হাত তো আর অটোমেটিক উঠে না, হাত কি করে আমি উঠাই, আই রেইজ মাই হ্যান্ড, বলো না রেইজ ইউর হ্যান্ড। খেয়াল করে দেখবা, হুএভার ওয়ান্টস টু জয়েন মে রেইজ ইউর হ্যান্ড, মানে কি যে জয়েন করতে চায় সে যেন তার হাত উঠায়, মে রেইজ হ্যান্ড। রেইজ মানে হচ্ছে উঠানো, এক কথায়। কার্বন ডাইঅক্সাইডের মাত্রা তার এমনি বাড়া নাই, আমরা বাড়াইছি, এটা বাড়ানো হয়েছে গত 100 বছরের মধ্যে অ্যালার্মিংলি। অ্যালার্মিংলি মানে কি, বিপজ্জনকভাবে বাড়ছে ইন দি অ্যাটমসফিয়ার, পরিবেশের মধ্যে, অ্যান্ড উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল। আর আমাদেরকে এই কারণে আমাদেরকে কি সব থেকে বেশি দায়ী করা যেতে পারে, আমাদের মানুষ জাতিকে এইটার কারণে সব থেকে বেশি দায়ী করা যেতে পারে এই ইস্যুতে। এখন এখান থেকে একটা সুন্দর প্রশ্ন নিতে পারে, বড় একটা ইনফরমেটিভ প্রশ্ন নিতে পারে, যে হু ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য ইনক্রিজিং অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, কাদের তোমার রেসপন্সিবল করা যেতে পারে, উই হিউম্যানস, হিউম্যান বিইং, তাই না? Okay, the main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. এখন একটা কজ বলতেছে, খেয়াল করে দেখেন, কিন্তু কজ বলবে আমরা দায়ী, ঠিক আছে, কিন্তু কেমনে বাড়ে, কারণটা কি, এই কারণগুলো বলা শুরু করছে। প্রথম মেইন কজ কি, এর থেকে প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেইন কজ বিহাইন্ড দ্য কার্বন
ইনক্রিজিং অথবা কার্বন বেড়ে যাওয়ার পিছনে প্রধান কারণ কোনটা? দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল বৃদ্ধি পাওয়ার পিছনে মূল কারণ হচ্ছে ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস, মানে এক কথায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার, এইটা হচ্ছে একদম প্রধান কারণ। ফসিল ফুয়েল মানে জীবাশ্ম জ্বালানি, তাই না? জীবাশ্ম জ্বালানি। সিন্স দি এন্ড অফ দ্য 19th century, industrial activities increased rapidly, giving rise to many factories. 19 শতকের শেষে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, ইন্ডাস্ট্রিয়াল মানে কি? ইন্ডাস্ট্রি মানে কি? মানে কলকারখানা আর কি, এক কথায় কারখানা সংক্রান্ত যে কার্যক্রমগুলো আছে, কলকারখানা সংক্রান্ত, হ্যাঁ, এগুলো র্যাপিডলি বেড়ে গেছে। র্যাপিডলি মানে কি? খুবই দ্রুততার সাথে, অনেক দ্রুত ইনক্রিজড, বেড়ে গিয়েছিল, গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ, অনেক ফ্যাক্টরির জন্ম দিয়ে। এক কথায় 19 শতকের শেষে অনেক ফ্যাক্টরি নতুন করে তৈরি হওয়া শুরু করলো, অনেক দ্রুত সময়ের মধ্যে অনেক বেশি ফ্যাক্টরি তৈরি হওয়া শুরু করলো, অনেক বেশি কলকারখানা প্রতিস্থাপিত হওয়া শুরু হইলো। These factories required energy which was produced through the combustion of coal, মানে হচ্ছে কয়লা জ্বালানো, কম্বাসশন চেম্বার বলে না, ওই যে রেল লাইনে থাকে আর কি, ওই আগের পুরনো লাইনগুলোতে হচ্ছে কি করতো, কয়লা দিয়ে চালাইতো, এটার ভেতরে কয়লা জ্বলতো, এক কথা বয়লার আর কি, বয়লার বলে এক কথায়। ওই বয়লার মানে হচ্ছে যেখানে ফুটায়, এক কথায় গরম হাওয়া তৈরি হয়ে পরে হাওয়া যে ওই রেল লাইনটাকে মানে রেলগাড়িটা কন্ট্রোল করতো, তাই না? এভাবেই তো কি এককালে স্টিম ইঞ্জিন চলতো এক কথায়। তো এটাই বলতেছে যে দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি হুইচ ওয়াজ প্রডিউসড থ্রু কম্বাসশন অফ কোল, এবং এখনো কিন্তু এরকমই আছে, আগে ডিরেক্ট কয়লা দিয়ে বাতাস দিয়ে চালাইতে, এখন হচ্ছে কয়লা দিয়ে কারেন্ট বানায় চালায়, একই তো এক কথা। এখনো পর্যন্ত সেম বিষয়টা রয়েছে যে ফ্যাক্টরিগুলো কেমনে চলতো, কয়লা পোড়ানোর মাধ্যমে। ফ্যাক্টরিগুলো চালাতে পাওয়ার লাগতো, পাওয়ার কই থেকে আসতো, কয়লা পোড়া। ওকে, বিসাইড কোল other sources of energy such as mineral oil and natural gas were also burned to heat our houses, run cars and airplanes or to produce electricity. কয়লার বাইরেও, হ্যাঁ, মানে লিকুইড তেল, আবার হচ্ছে ন্যাচারাল প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে কি করা হইতো, আমাদের ঘরবাড়ি উত্তপ্ত করতে, হ্যাঁ, গাড়ি চালাইতে, গাড়ি এরোপ্লেন চালাইতে এবং ইলেকট্রিসিটি উৎপাদন করতে ব্যবহৃত হইতো। বাট এখনো হয়, কেন ওয়ার দিছে, বাট এখনো হয় জিনিসটা, এটা মাথায় রাখতে হবে। আমাদের যদি প্রশ্ন করে যে মানে বিসাইড অথবা অ্যাপার্ট ফ্রম কোল which fossil fuels are used to কি used to produce electricity অথবা to মানে produce energy, কি হতে পারে, মানে ওই কয়লার বাইরে আর কি কি দিয়ে তোমার জীবাশ্ম জ্বালানি দিয়ে কি করা যেতে পারে, বিভিন্ন রকম এনার্জি তৈরি করা যায়। কোনটা? এই যে আমাদের মিনারেল অয়েল আর হচ্ছে ন্যাচারাল গ্যাস। অথবা আমি যদি একবারে একটা না প্রশ্ন করি, which fossil fuels are mainly used to produce energy to run factories, cars and our houses or everyday life, কি তখন কি শুধু কয়লা আর শুধু তেল আর গ্যাস আসবে? কয়লাটা আসবে, তিনটাই, কোল, মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস। ওকে, এগুলো আমাদের একটা পার্ট। পরের পার্ট আছে নাউএডেজ অ্যাবাউট 85 million barrels of crude oil, হ্যাঁ, ক্রুড অয়েল মানে অপরিশোধিত তেল। ওকে, 85 মিলিয়ন ব্যারেলের মতো অপরিশোধিত তেল আর বার্নড ডেইলি, সারা দুনিয়া জুড়ে 85 মিলিয়ন ব্যারেল। 1 মিলিয়ন মানে 10 লাখ, 10 মিলিয়নে 1 কোটি, তাই না? 80 মিলিয়নে 8 কোটি, আর ওই 5 মিলিয়নে ধরো 8 কোটি, ধরো 8.5 কোটি, মানে 8.5 কোটি ব্যারেল ক্রুড অয়েল প্রতিদিন পোড়ানো হয় বা নিঃশেষ করা হয় এই মানে বর্তমান সময়ে প্রত্যেক দিন। এখন তো আরও বাড়ছে, এটা আরও অনেক বাড়ছে। এভরি টাইম আ ফসিল, এই টেক্সটগুলো তো সেই 13-14 সালের টেক্সট, এগুলো আরও চেঞ্জ হয়েছে আর কি এখন। এভরি টাইম আ ফসিল র ম্যাটেরিয়াল, র মানে কি একদম কাঁচা, এক কথায় মানে অপরিশোধিত, আর অপরিশোধিত আরেকটা মিনিং। র ম্যাটেরিয়াল ইজ বার্ন, প্রতিবারই যখন একটা মানে ফসিল ম্যাটেরিয়াল, জীবাশ্ম খনিজ বা জীবাশ্ম পদার্থ জ্বালানো হয়ে থাকে, ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইনটু এয়ার। এখন আমি যদি প্রশ্ন করি মানে ওয়াই ইজ ফসিল ম্যাটেরিয়াল রেসপন্সিবল বিহাইন্ড দ্য ইনক্রিজিং অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, অথবা আমি যদি বলি ওয়াই ইজ
ফসিল ম্যাটেরিয়াল রেসপন্সিবল ফর দ্য গ্রিন হাউস ইফেক্ট, অথবা ওয়াই ইজ দ্য ফসিল ম্যাটেরিয়াল রেসপন্সিবল, অথবা ওয়াই রেসপন্সিবল ফর দ্য ক্লাইমেট চেঞ্জ। যে ফসিল ফুয়েলকে কেন ক্লাইমেট চেঞ্জের মানে পরিবর্তনের মেইন কারণ ধরা হয়, ফসিল ফুয়েলকে কেন ক্লাইমেট চেঞ্জের তোমার মনে করো এই কি বলে এটাকে এই কার্বন ডাইঅক্সাইড বাড়ার মেইন কারণ ধরা হয়। কেন? কারণ যখন এটাকে পোড়ানো হয় তখন কি হয়, এটা কার্বন ডাইঅক্সাইড ছাড়ে বাতাসে, এই একটা কারণে। যত বেশি পোড়ানো হবে অত কার্বন ছাড়বে, যত কার্বন ছাড়বে গ্রিন হাউস ইফেক্ট তত বাড়বে। Okay, it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. Okay, আরো অনেক গ্যাস মানুষের দ্বারা তৈরি হইতেছে। Moreover, we are also strengthening the greenhouse effect by deforestation. আমরা আরো কি এক বলছে না মানে কি বলে স্ট্রেংথেনিং গ্রিনহাউসের একটা ইফেক্ট বলো না এখানে, যে মেইন কজ এই কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি মানে কি, এটাই তো গ্রিনহাউস, তাই না? তো গ্রিন হাউসের একটা কারণ বলো বার্নিং ফসিল ফুয়েল, আরেকটা কি বলতেছে দেখো তো, এই যে দেখো এখানে বলছে বাই ডিফরেস্টেশন। আরেকটা কারণ হচ্ছে কি, আমরা ডিফরেস্টেশনের মাধ্যমে বন নিধনের মাধ্যমে কি করি, এই যে বন নিধনের মাধ্যমে আমরা এই গ্রিন হাউস ইফেক্ট আরো বাড়াই দিই। দুইটার ইফেক্ট পেলাম আমরা, একটা হচ্ছে ফসিল ফুয়েল জ্বালানো আর হচ্ছে ডিফরেস্টেশন। এভরি ইয়ার ইনর্মাস এরিয়াস অফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড, প্রতি বছর অনেক এরিয়া হারায় যায় বা পিপল টু অবটেইন উড অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়নস ফর মাইনিং অ্যান্ড টু ক্রিয়েট প্যাস্চার। ওকে, এক কথা উন্নতি করার জন্য বিভিন্ন রকম স্থাপনা তৈরি করার জন্য আমরা কি করি, প্রতি বছর প্রচুর গাছ কাটি। দিস লস অফ ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেম। এইটা থেকে প্রশ্ন আসতে পারে যে মানে which are the dual মানে which dual problems অথবা which problems are created due to the deforestation, কি প্রবলেম হতে পারে? trees that are burned up release large volume of carbon dioxide, গাছ যেগুলা পড়ায় এগুলা আবার কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। On the other hand, as forests absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead, we also destroy the important storehouse of carbon dioxide when we clear forest. দুইটা প্রবলেম করে, যেহেতু গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, অক্সিজেন ছাড়ে, কাটা ফেলে শোষণ করতে পারে না, বাইরে যায়, একটা প্রবলেম তৈরি করে। আরেকটা হচ্ছে গাছ পোড়াইলে আবার কার্বন ডাইঅক্সাইড বের হয়। এখন কেন বের হয়, গাছের কি বলা হয়েছে যদি প্রশ্ন করা হয়, which is the what is the storehouse of carbon dioxide, the what is tree called, গাছে কি বলা হয়, স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড। মাথা রাখতে হবে বিষয়টা, এটা যেন মাথা থাকে। কিছু ইনফরমেশন বললাম, আমরা কি ইনফরমেশন বলছি, আমরা প্রথমে বলছি হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস মানুষ কন্ট্রোল করতে পারবে, হ্যাঁ। তারপর হচ্ছে কি মানুষজন এই গ্রিন হাউস গ্যাস বাড়ানোর পিছনে মেইন দায়ী, এর একটা রিজন হচ্ছে ফসিল ফুয়েল জ্বালানো, আর একটা হচ্ছে ডিফরেস্টেশনের কারণে আরও কিছু প্রবলেম হয়। এই দুইটা প্রবলেম নিচে বলা আছে, এটা হচ্ছে পুরো প্যাসেজের সামারি। ওকে, এখানে হচ্ছে এটাও বোর্ড কোয়েশ্চেন আসছিল, এই পুরো ইউনিটটাই বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। এটাও বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছিল, যশোর বোর্ডের এমসিকিউগুলো এখানে আছে। দিনাজপুর বোর্ড 19 সালে আসছিল, এটা দিনাজপুর বোর্ডের এমসিকিউগুলো আছে 22 সালে, সরি, এবং যশোর বোর্ডের 22-এর প্রশ্নগুলো এবং দিনাজপুর বোর্ডের 22-এর প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো একটু তোমরা দেখবা। আমি আবার রিপিট করি স্লাইডগুলো একটু পজ করে তোমরা স্লাইডগুলোর অ্যান্সারগুলো হচ্ছে অ্যান্সার করবা, প্রশ্নগুলো অ্যান্সার করবা, অবশ্যই করবা, এই কাজটা ভুলেও বাদ দিবা না প্লিজ, আমি বলবো এই বিষয়টা যেন মাথা থাকে তোমাদের। ওকে, আসো আমাদের পরবর্তী যে গল্প লেসন 4 হচ্ছে একটা স্টোরি। আচ্ছা, আমাদের স্টোরির জন্য আলাদা ক্লাস আছে স্টোরির জন্য, কিন্তু এই স্টোরিটা আমি ইচ্ছা করে এখানে রাখছি। এটা একটু দেখা দিই স্টোরিটা কীভাবে পড়তে হয়। মনে রাখবে স্টোরি থেকে সাধারণত 5টা প্রশ্ন আসবে। 5টা প্রশ্নের মধ্যে স্টোরির কি কি বিষয়ে ফোকাস করা যেতে পারে, সেটা স্টোরির নিচে কিছু প্রশ্ন থাকে বইয়ের মধ্যে, সেই প্রশ্নগুলো দেখলে একটা আইডিয়া পাইতে পারো। সাধারণত ওই প্রশ্নগুলো যদি অ্যানালাইজ করো তাহলে একটা বিষয় দেখতে পারবা। ওই প্রশ্ন অ্যানালাইসিসের পরে যেটা জানা যায় সেটা হচ্ছে প্রশ্নগুলো সাধারণত থিমেটিক্যাল হয়, কোনো ইম্পর্টেন্ট ঘটনার বর্ণনা হয়, এই দুইটা বিষয় বেশি হয়। একটা ঘটনা কি হয়েছে, কেন হয়েছে, থিমটা কি, এই বিষয়টা। চলো পড়ি দেখি। দ্য হুইল অফ সাইক্লোন, একটা মনে করো সাইক্লোন হয়েছে আর কি। এই এক্সার্ট একটা গল্প না, একটা উপন্যাস থেকে নেয়া। উপন্যাসের নাম হচ্ছে দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট। একজন ইন্ডিয়ান রাইটার নামটা আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না এখন, আমি খুবই দুঃখিত। বইতে দেয়া আছে, ইন্ডিয়ার খুবই বিখ্যাত একজন রাইটার, উনি দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট লিখছে এই উপন্যাসটা। এটা খুবই বিখ্যাত উপন্যাস। ইন্ডিয়ার ক্লাইমেট চেঞ্জের কারণে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা এই সাবকন্টিনেন্ট কীভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে ওইটা ওই বইটাতে দেখানো হয় কাহিনী আকারে, উপন্যাস আকারে। ওইটার একটা পার্ট হচ্ছে এইটা। ওকে, হুইল অফ সাইক্লোন বোঝা যাইতেছে কোনো মানে সাইক্লোন নিয়ে কিছু বলবে, ঘূর্ণিঝড় নিয়ে। চল পরে আসি। On the afternoon of March 17, 1978, 78 সালের কাহিনী, the weather took an odd turn to odd মানে কি বলো তো?
খুবই অদ্ভুত, বলে না দিস ইজ ভেরি অড, বলে মানে খুবই অদ্ভুত। ও টার্ন টু নর্থ ইন নর্থ দিল্লি, মানে সেটিংটা কোথায়? উত্তর দিল্লিতে, দিল্লির উত্তর দিকে, তাই না? উত্তর দিল্লিতে 78 সালে বিকালে একদিন হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হয়ে গেল। মিড মার্চ ইজ ইউজুয়ালি আ নাইস টাইম অফ ইয়ার ইন দ্যাট পার্ট অফ ইন্ডিয়া। ইন্ডিয়াতে, এই দিল্লিতে সাধারণত মার্চের মাঝামাঝি সময়, কারণ সময়টা হচ্ছে মার্চের 17 তারিখ। মার্চে কি সাধারণত, মার্চে কি হয় বলতো? মার্চ হচ্ছে মানে তখনও মাত্র বসন্তকাল চলতেছে, ঝড় তুফানের দিন আসে নাই। এপ্রিল মেতে সাধারণত ঝড় হয় আর কি, এপ্রিল থেকে বৈশাখ শুরু হয়, তারপরে ঝড় শুরু হয়। আগে হালকা হালকা ঝড় হওয়ার সম্ভাবনা থাকে, বাট তেমন না। আমরা এককালে যে বসন্তকালের বর্ণনা পড়তাম, সেই বসন্তকালে ঝড়ের কোনো উপস্থিতি নেই। ওকে, তো ওই সাধারণত নাইস টাইম, সুন্দর সময় হিসেবে গণ্য করা হয়। হ্যাঁ, তো মানে যদি এখন প্রশ্ন আসে যে হুইচ টাইম অথবা হুইচ মান্থ, হ্যাঁ, অথবা হুইচ পোর্শন অফ দ্য মান্থ ইজ কনসিডার্ড আ নাইস টাইম ইন দ্য দিল্লি রিজিয়ন ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার দিল্লি রিজিয়নে কোন সময়টাকে কি করা হইতো? একটা নাইস টাইম হিসেবে ধরা হইতো কি মিড মার্চ, তাই না? মার্চ, মার্চ মাসটাকে। দ্য চিল অফ উইন্টার ইজ গন, উইন্টার শীতের মানে শীতের মানে প্রকম্পন চলে গেছে। অ্যান্ড দ্য ব্লেজিং হিট অফ সামার ইজ ইয়েট টু কাম, এখনো কি আসে না? সামার আসে না, মানে বসন্ত, স্প্রিং। দ্য স্কাই ইজ ক্লিয়ার অ্যান্ড মুনসুন ইজ ফার অ্যাওয়ে, বর্ষা তো অনেক দূরে, আকাশ পুরো পরিষ্কার, মুনসুন মানে বর্ষা অনেক দূরে। বাট দ্যাট ডে ডার্ক ক্লাউডস অ্যাপিয়ার্ড সাডেনলি, আকাশ ভরা কালো মেঘ হয়ে গেল। অ্যান্ড দেয়ার ওয়ার স্কুয়েলস অফ রেইন, এবং দমকা বৃষ্টি হওয়া শুরু করলো। দমকা বৃষ্টি বুঝো? দেখবা মাঝে মাঝে ঝড়ের সময় বৃষ্টি আসলে দেখবা হঠাৎ করে বৃষ্টিটা এত জোরে পড়তে থাকে, মানে বৃষ্টি পড়ার ফলে একটা এক্সট্রা নয়েজ হয়, অতিরিক্ত নয়েজ হয়। যদি চালায় খেয়াল করো, মানে অনেক জোরে বৃষ্টি পড়তেছে, আবার একটু কমে যায়। বৃষ্টির একটা নর্মাল গতি থাকে, হঠাৎ অনেক জোরে বৃষ্টি পড়তে থাকে, ঝপঝপায় বৃষ্টি পড়ে আর কি, ঝুম বৃষ্টি বলি এটাকে আমরা। ওটা হচ্ছে স্কুয়েলস অফ রেইন। একটু এরকম দমকা বৃষ্টি নামতেছে জোরে জোরে, হঠাৎ করে, কোনো বৃষ্টি হওয়ার কথাই না। দেন ফলোড অ্যান ইভেন বিগার সারপ্রাইজ, আ হেইল স্টর্ম। হেইল স্টর্ম মানে কি? খুবই বিখ্যাত শিলাবৃষ্টি। হেইল স্টর্ম মানে হচ্ছে শিলাবৃষ্টি। মানে এরপর আরো অবাক করার একটা বিষয় হলো, শিলাবৃষ্টি শুরু হলো হঠাৎ করে। এই আকাশ পরিষ্কার, কালো মেঘে ঝড় এসে বললো, এখন দেখি আবার শিলাবৃষ্টি। ওকে, এই গেল একটা। আই ওয়াজ, মানে গল্পের যেই মানে স্পিকার, আই ওয়াজ দেন স্টাডিং ফর অ্যান MA অ্যাট দিল্লি ইউনিভার্সিটি। হ্যাঁ, মানে দিল্লি ইউনিভার্সিটি কি করতেছিল? সে একটা MA ডিগ্রি নিতেছিল, ওয়াইল অলসো ওয়ার্কিং অ্যাজ এ পার্ট টাইম জার্নালিস্ট, এবং একজন কি খণ্ডকালীন সাংবাদিক হিসেবেও কাজ করতেছিলাম। মানে গল্পের, আমাদের যে গল্পের প্রোটাগনিস্ট বা গল্পের যে স্পিকার, সে হচ্ছে, যদি প্রশ্ন আছে হোয়াট at the time of the disaster, what at the time of this great disarrangement the speaker of the poem doing in Delhi, and what was his part-time job, অথবা মানে এক কথা what was he doing এটা বললে হবে। সে কি করতেছিল দিল্লিতে? he was pursuing an MA degree from the Delhi University and also working as a part-time journalist, সে একজন part-time journalist হিসেবে কাজ করতেছিল। when the hailstorm broke, যখন হঠাৎ করে শিলাবৃষ্টি শুরু হলো, I was in the library, আমি লাইব্রেরিতে পড়তেছিলাম। I had planned to stay late, আমি অনেকক্ষণ মানে অনেক দেরিতে, মানে অনেক বিকেল পর্যন্ত বা রাত পর্যন্ত এখানে থেকে পড়াশোনার প্ল্যান করে আসছিলাম। বাট দ্য আনসিজনাল ওয়েদার, দেখো আনসিজনাল খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ডটা। আনসিজনাল মানে কি? সিজনাল মানে কি? মানে ঋতু বৈচিত্র্যের মধ্যে এটা পড়ে, সিজনের মধ্যে। আনসিজনাল সিজনের মধ্যে পড়ে না, সিজনের বাইরে একটা বিষয়। এখন তো বৃষ্টি হওয়ার কথা না, শিলাবৃষ্টি আরো আগে হওয়ার কথা না। ওকে, ওয়েদার লেড টু এ চেঞ্জ অফ মাইন্ড, এই এই অদ্ভুত আবহাওয়া আমার মনকে পরিবর্তন করে দিল, কেন আর থাকবো না। অ্যান্ড আই ডিসাইডেড টু লিভ, আমি এখন চলে যাবো বাসায়, চলে যাওয়ার জন্য উঠলাম, মনস্থির করলাম। আই ওয়াজ অন মাই ওয়ে ব্যাক টু মাই রুম ওয়েন অন অ্যান ইম্পালস আই চেঞ্জড ডিরেকশন অ্যান্ড ড্রপড ইন অন আ ফ্রেন্ড। অন অ্যান ইম্পালস মানে হচ্ছে মানে স্বভাবজাত তাড়নাবশত। ইম্পালস মানে কি বলতে? ইম্পালসিভ বিহেভিয়ার বলে না, মানে হচ্ছে খুবই মানে ভয়াবহ। এক কথায় যারা হচ্ছে মন যা চায় তাই করে, মানে মনের ইচ্ছা এদিকে, মনের ইচ্ছা অবশ্য এক কথায় মনে যা চাইছে তাই করতেছে। ইম্পালস হচ্ছে এরকম একটাই তাড়না, মানে মনের তাড়না এক কথায়, মন থেকে যে ইচ্ছা আসছে ওইটাই। অন অ্যান ইম্পালস, হঠাৎ করে মানে মন চাইলো, মন চাওয়াতে কি করলো সে? বাড়িতে না যায়, আই চেঞ্জ ডিরেকশন অ্যান্ড ড্রপড ইন অন এ
ফ্রেন্ড, এক বন্ধুর বাসায় গেল। বাড়ি না যে মন চাইছে বন্ধুর বাসায় চলে গেছে। বাট দ্য ওয়েদার কন্টিনিউ টু ওয়ার্সেন মানে কি, খারাপ হওয়া, আরো খারাপ হওয়া। অ্যাজ উই ওয়ার চ্যাটিং, আমরা যখন কথা বলতেছিলাম আবহাওয়া আরো খারাপ হইতেছিল। সো আফটার এ ফিউ মিনিটস আই ডিসাইডেড টু হিড স্ট্রেট ব্যাক বাই এ রাউট দ্যাট আই রেয়ারলি হ্যাড অকেশন টু টেক। আছে, ঠিক আছে, এই রাউট মানে হচ্ছে পথ। এখন যেহেতু আবহাওয়া খারাপ হয়ে গেছে, আমি কয়েক মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিলাম যে আমি যে রাস্তা দিয়ে বাসায় যাই ওই রাস্তার বাইরে আরো একটা শর্টকাট রাস্তা থাকে না, একটু কঠিন বলতে শর্টকাট, অল্প দেওয়া যায় কিন্তু একটু লাফালাফি করতে হয়, বিল্ডিং পার হইতে হয়, চিপাচাপা পার হইতে হয়, এরকম একটা রাস্তা আমি সাধারণত নেই না। ওই রাস্তাতে যাওয়ার চিন্তা করলাম, যেহেতু এখন আমার অনেক বৃষ্টি, আবহাওয়া খারাপ, ওই রাস্তাতে যাবো। আই রেয়ারলি হ্যাড অকেশন টু টেক, মানে কি বলতো, মানে এক কথায় এটারে বলে এক প্রকার ইউফেমিজম হচ্ছে জিনিসটা, ধর আমি বললাম আমি জিনিসটা মানে আমি ভালো বললাম, এখন এটা যদি বলে আমি খারাপ না, তাহলে একই অর্থ দিবে না, একটু চেঞ্জ হবে মিনিংটা, অথবা একটু মানে সেন্সটা চেঞ্জ হবে, কিন্তু একই অর্থ দিবে। অথবা আমি খারাপ না, এটা বললো আমি ভালো, সেম। বললো আমি সাধারণত এই পথে যাই না, এটা না বললো খুব কমই যাওয়া হয়, মানে কি একই তো। বলতেছে আমি যেই পথটা এলাম এই পথে আমার খুব কমই যাওয়া হয়। রেয়ারলি হ্যাড অকেশন, রেয়ারলি মানে কি কদাচিৎ, খুবই কম। ওকে, আমার কমই যাওয়া হয় এই রোড দিয়ে, আমি এমন একটা রোড নিলাম। ওকে, আই হ্যাড জাস্ট পাসড এ বিজি ইন্টারসেকশন মানে চৌরাস্তা কল্ড, এখন এটা কি মরিচনগর না মরিসনগর, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। এখন কথা হচ্ছে যেহেতু দিল্লিতে বহুদিন হচ্ছে ইংরেজির শাসন চলছে, আমরা জানি ইংরেজদের শাসন চলছে, অনেক নাম কিন্তু এখনো ইংলিশ নামের আদলেই রয়ে গেছে আর কি। ইংল্যান্ডে অনেক স্ট্রিট পাওয়া যায়, সরি ইন্ডিয়াতে, যেগুলো এখনো ব্রিটিশদের ইংলিশ নামেই এখনো নামকরণ করা আছে। তা আমরা মরিস ধরে নিব, কারণ এই নামের অর্থ মরিস হয়, একটা ইংলিশ নাম এটা। মরিস নগর এই নামের একটা ইন্টারসেকশন বা হচ্ছে কি বলা যায়, একটা চৌরাস্তার মাথা পার হয়ে, ওয়েন আই হার্ড এ রাম্বলিং সাউন্ড সামওয়্যার অ্যাবভ, হঠাৎ করে রাম্বলিং মানে কি গুড় বা হচ্ছে একটু মানে মেঘের আওয়াজ, আমি হঠাৎ করে কোথা থেকে একটা মেঘের আওয়াজ শুনলাম। ওকে, গ্ল্যান্সিং ওভার মাই শোল্ডার, আমার কাঁধের দিকে যখন তাকাইলাম, মানে আমার যখন মানে কাঁধের উপরে তাকাইলাম, তখন দেখলাম I saw a grey tube-like extrusion forming on the underside of a dark cloud. আমি মেঘের নিচে, কালো মেঘের নিচে, ট্রুশন মানে হচ্ছে কোনো বাড়তি অংশ, এক কথায় বাড়তি একটা অংশ, টিউব লাইক গোল একটা এক্সট্রা একটা আলাদা একটা বস্তু তৈরি হইতে দেখলাম মেঘের নিচে, ফর্মিং। তার মানে কি তৈরি হইতেছে বলো তো? ঘূর্ণিঝড়। টিউব লাইক বস্তু মেঘের নিচে তৈরি হইতেছে মানে কি ঘূর্ণিঝড় না? এটা সিম্পল। ওকে, ইট গ্রিউ র্যাপিডলি, এটা অনেক দ্রুত তৈরি হইতেছে, অনেক দ্রুত ঘুরতেছে। অ্যান্ড অ্যাজ আই ওয়াচড অ্যান্ড দেন অল অফ এ সাডেন, হঠাৎ করে টার্ন দেন কেম হুইপ্ল্যাশিং ডাউন টু আর্থ, হঠাৎ করে এটা পুরো মাটির ভিতরে নেমে আসলো। আকাশে ছিল, এখন মাটির ভিতরে এসে তাণ্ডব চালাতে পারেন। মাটির ভিতরে হুইপ্ল্যাশিং মানে হচ্ছে এই যে আমরা করি না, চাবুক ঘুরায় মারা না, এটাকে বলে হুইপ্ল্যাশিং। জোরে জোরে চাবুক মারা অথবা হুইপিং একটা বললেই হয়। হ্যাঁ, চাবুকের মতো ঘুরায় মাটিতে আঘাত করতে থাকলো, এখানে মানে ঘূর্ণি খাওয়া বাতাসটা বাড়ি খেতেছে নিচে নেমে, এক কথায়। ওকে, এক কথা ঘূর্ণিঝড় নেমে আসছে, হিডিং ইন মাই ডিরেকশন, আমার দিকে আসতেছে এটা। ওকে, তারপরে স্লাইড হচ্ছে অ্যাক্রস দ্য স্ট্রিট লে এ লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, একটা প্রশাসনিক ভবন ছিল রাস্তার ওপারে। আমি রাস্তার এপার ছিলাম, ওপারে দেখলাম প্রশাসনিক বিল্ডিং একটা। ওকে, আই স্প্রিন্টেড ওভার, দৌড়ায় গেলাম। স্প্রিন্ট মানে কি অনেক জোরে দৌড়ায় যেটা। ওভার এন্ড হিডেড টুয়ার্ড হোয়াট সিমড টু বি অ্যান এন্ট্রেন্স, আমি দৌড়ায় যে মনে হলো কি এখানে একটা দরজা, এই দরজার দিকে দৌড়ে গেলাম, কারণ ভেতরে ঢুকতে হবে আমার। এখন সরকারি বিল্ডিংগুলো সাধারণত কেমন থাকে, দরজাগুলো আটকানো থাকে, একটু কাচের, একটু আধুনিক, তাই না, এবং অনেকগুলো ব্যালকনি থাকে। বাট দ্য গ্লাস ফ্রন্টেড ডোর, এই গ্লাসের দরজাটা ওয়ার শাট, আটকানো ছিল। অ্যান্ড এ স্মল ক্রাউড স্টুড হাডলড, একদম জড়াজড়ি হয়ে একটা ছোট্ট ভিড়ের মতো অনেকগুলো মানুষ এক জায়গায় খুব মানে জটলা পাকায় হচ্ছে দাঁড়ায় আছে, ইন দ্য শেল্টার অফ এন ওভারহ্যাং, ওই যে বিল্ডিং এর সামনে দাঁড়ানোর জন্য এক্সট্রা কিছু জায়গা দেয় না, এই জায়গার মধ্যে অনেকগুলা মানুষ বৃষ্টি থেকে আর চুয়ান থেকে বাঁচার জন্য জড়ো হয়ে দাঁড়ায় আছে। ওকে, সো আই র্যান অ্যারাউন্ড টু দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, তাহলে বুঝা গেল বিল্ডিংটার ব্যাকওয়ার্ড এসে দৌড় দিছিল। কেন খেয়াল করা থাকে, সে কিন্তু বলছিল সে একটা রাস্তা নেয় চিপার, যেটা সে কখনো নেয় না। যেহেতু সে চিপার একটা রাস্তাতে যেতেছে বা একটা আনইউজুয়াল রাস্তা, তার মানে একটা বিল্ডিং এর পিছনে, সে সামনের দিকে দৌড়ায় গেল বিল্ডিং এর। স্পটিং এ স্মল বেলকনি, একটা ছোট্ট বেলকনি দেখলাম আমি একটু উপরে। আই জাম্পড ওভার দ্য প্যারাপেট, প্যারাপেট মানে হচ্ছে
এই দেয়াল থাকে না, ছোট্ট দেয়াল, ব্যালকনির নিচে একটা ছোট্ট দেয়ালের মতো থাকে, সেই প্যারাপেটের উপর ভর দিয়ে অ্যান্ড ক্রাউচ একদম লাফ দিয়ে হামাগুড়ি দিয়ে ওই বারান্দাদের ভিতরে ঢুকে গেছে। তার মানে আমরা কিন্তু বুঝতেছি মানে অবস্থা খুব খারাপ। একটা মানুষ, সভ্য ভদ্র মানুষ, বিশ্ববিদ্যালয়ে এমএ পড়তেছে, সে তার কোনো কারণ ছাড়া এরকম অসভ্য কাজ করবে না। একটা বিল্ডিং এর বারান্দা টপকায় লাফ দিয়ে বিল্ডিং এ ঢুকে যাবে না। তার মানে অবস্থা আসলেই বেগতিক। ওকে চলো, দ্য নয়েজ কুইকলি রোজ টু এ ফ্রেনজিড মানে হচ্ছে ঠাস ঠাস করে আওয়াজ হয় না, ফ্রেনজির পিচ, এরকম আওয়াজ হতেছে, মানে অনেক জোরে জোরে আওয়াজ হতেছে এখন। হ্যাঁ, মানে খুব জোরে জোরে, অনেক জোরে জোরে কোনো কিছু বাড়ি খেতেছে। ফ্রেনজি আর একটা মিনিং হচ্ছে ওই যে মেটাল যদি বাড়ি খায় তখন এরকম যে আওয়াজটা ওটাকে ফ্রেনজি বলে। ওকে, দ্য উইন্ড বিগ্যান টু টাগ ফিয়ারলি, টাগ মানে হচ্ছে আঘাত করা, শরীরে এসে বাতাস আঘাত করা, বাতাস আঘাত করতেছিল শরীরে এসে, অনেক জোরে বাতাস লাগতেছিল ব্যালকনি দিয়ে। ফিয়ার্সলি মানে হচ্ছে ভয়াবহভাবে, হিংস্রভাবে, ফিয়ার্স। অ্যাট মাই ক্লোথ, আমার কাপড়ে। স্টিলিং আ গ্লান্স ওভার দ্য প্যারাপেট, মানে এক কথা প্যারাপেটের উপর একটা নজর দিয়ে দেখলাম। আই স টু মাই অ্যাস্টনিশমেন্ট, আমার অবাক বিস্ময় আমি দেখলাম যে দ্যাট মাই সারাউন্ডিংস হ্যাড বিন ডার্কেন্ড, আমার আশেপাশের সব সারাউন্ডিংস মানে কি চারিপাশ, চতুর্পাশ, পারিপার্শ্বিকতা, হ্যাড বিন ডার্কেন্ড, একদম অন্ধকার হয়ে গেছে, বাই এ চার্নিং ক্লাউড অফ ডাস্ট। চার্ন মেইনলি ইউজ হয় আমরা যখন দুধ থেকে মাখন বানাই না, অনেক জোরে হচ্ছে ওই যে এখন বিটার বলে, বিটিং করে ঘুরায়, অথবা অনেক জোরে, যে তোমরা যদি বিউটি লাচ্ছিতে দেখো ওই লোকটা হাঁড়িতে দইগুলো নিয়ে একটা যে এরকম ঘুটনি দিয়ে ঘুটে না জিনিসটাকে জোরে জোরে, এটাকে বলে চার্নিং। সাধারণত দেখবা দুধের মধ্যে অনেক বেশি এরকম বিটিং করলে ফেনা হয়ে যায়, ওইটাকে চার্নিং ফোম বলে আর কি। হ্যাঁ, তো চার্নিং ক্লাউড অফ ডাস্ট মানে কি, আমরা এক কথায় এর মেটাফোরটা হচ্ছে এরকম, একদম মানে দুধের মতো ঘন হয়ে গেছে, অথবা মানে ফেনার মতো ঘন মনে হইতেছে, ধুলায় সব একদম মানে আবদ্ধ হয়ে গেছে এক কথায়। মানে মনে হচ্ছে পুরোটা সেরকম দুধের সাগরে যেরকম থাকে এরকম ঘোলা হয়ে গেছে, বালুর সাগর আর কি, একদম মানে তরলের মতো বালু হয়ে গেছে আর কি। এত বালু আকাশে উঠতেছে, এত ধুলা উঠতেছে আকাশে, কিছু দেখা যাইতেছে না সামনে। ওকে, ইন দ্য ডিম গ্লো, একদম ডিম মানে হচ্ছে একদম মানে স্তিমিত আলো বলে না, রাতের বেলা আমরা ডিম লাইট যখন জ্বালাই, ডিম লাইট, ডিম মানে এটা একদম নিবু আলো আর কি। ইন দ্য ডিম গ্লো, একদম হালকা আলোতে, দ্যাট ওয়াজ শাইনিং ডাউন ফ্রম দ্য অ্যাবভ, উপরের সূর্য থেকে যে হালকা আলোটা আসতেছিল, I saw an extraordinary panoply of objects flying past, bicycles, scooters, lampposts, sheets of corrugated iron, even entire tea stall. আমি এই হালকা আলোতে দেখলাম প্যানোপলি মানে হচ্ছে অনেক জিনিস যখন জড়ো হয়ে আকাশে উঠতে থাকে, এটা বলে প্যানোপলি, মানে একদম ঘুরতে থাকে। ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে ওয়ার্ডটা বেশি ইউজ হয়, মানে ঘূর্ণিঝড়ে দেখবা কোনো জিনিস থাকে না, সব আকাশে ঘুরতে থাকে, এটা হলো প্যানোপলি অফ অবজেক্টস। অনেকগুলা জিনিস ঘুরতেছে আকাশে একসাথে জড়ো হয়ে। কি কি ঘুরতেছে দেখো, বাইসাইকেল, স্কুটার, ল্যাম্পপোস্ট সব আকাশে উঠতেছে। হ্যাঁ, তারপরে দেখো আর কি বললো, ইন দ্যাট ইনস্ট্যান্ট, তখন মনে হইলো গ্র্যাভিটি ইটসেলফ, গ্র্যাভিটি নিজেরই কি সিম টু হ্যাভ বিন ট্রান্সফর্মড ইনটু আ হুইল স্পিনিং আপন দ্য ফিঙ্গার টিপ অফ সাম আননোন পাওয়ার। কোনো অজানা এক শক্তির আঙুলের উপর ঘুরতে থাকা একটা চক্র মনে হইল গ্র্যাভিটিকে। কারণ গ্র্যাভিটি থাকলে তো এত বড় বাস আকাশে উড়ার কথা না, মনে হইতেছে কোনো এক অদৃশ্য শক্তি যেন তার আঙুলের উপরে এই সব কিছু নিয়ে দাঁড়ায় আছে, গ্র্যাভিটি নিয়ে দাঁড়ায় আছে। হ্যাঁ, তো কথা হচ্ছে এই হচ্ছে অবস্থা, খুব ভয়াবহ ঘূর্ণিঝড় চলতেছে এক কথায়। তারপরে দেখি আই বারিড মাই হেড ইন মাই, আমি মাথা দিয়ে আমার হাত দিয়ে আমার মাথাটা কোনো মতে আটকে এলাম, আটকায় হচ্ছে লে স্টিল, মাটিতে শুয়ে রইলাম, গ্রাউন্ডের সাথে লাগিয়ে রইলাম, যে কোনো মুহূর্তে কিছু বাড়ি খেতে পারে। ওকে, লেটার, ওকে মোমেন্টস লেটার, একটু পরেই দ্য নয়েজ ডাইড ডাউন, একটু পরে দেখা গেল আওয়াজটা নাই। হ্যাঁ, অ্যান্ড ওয়াজ রিপ্লেসড বাই অ্যান ইরি সাইলেন্স। ইরি মানে হচ্ছে ভৌতিক, মানে তোমার মানে ভূতের মতো নীরবতায় সবকিছু থামা গেল, আরো ভয় লাগতেছে, চিলিং, মানে চিলিং দ্য স্পাইন বলে না, গা শিউরে ওঠে, এরকম একটা নীরবতা হঠাৎ করে। ওকে, when at last I climbed out of the balcony, ব্যালকনি থেকে যখন মাথাটা বের করলাম, I was confronted by a sense of devastation, আমি একটা বিধ্বস্ততার সেন্স, মানে একটা বিধ্বংসী একটা চিত্র দেখলাম। কি, such as I had never before been, আমি আগে একটু দেন, বিহোল্ড মানে কি, বিহোল্ডের পাস্ট টেন্স হচ্ছে বিহেল্ড,
বিহোল্ড মানে অবলোকন করা, যেটা আমি আগে অবলোকন করিই নাই। মানে সে যখন মানে মাথাটা ধরে রাখলো, সে মাথাটা নামা রাখছিল, তার হাত দিয়ে মাথায় কিছু বাইরে না খায়, একটু পরে দেখলো কি সব থাইমা গেছে, আওয়াজটা একদম নিস্তব্ধতা, ভয়াবহ একটা নিস্তব্ধতা। তারপরে দেখলো কি সবকিছু জায়গায় জায়গায় ছড়াই ছিটায় আছে। বাসেস লে ওভারটার্ন, বাস উল্টায় আছে। স্কুটার সেট পার্চড অন ট্রি টপ, পার্চ মানে হচ্ছে মেইনলি গাছের উপর কিছু রাখা, এটা বলে পার্চ। স্কুটার হচ্ছে গাছের উপরে ঝুইলা আছে। হ্যাঁ, ওয়ালস হ্যাড বিন রিপড আউট অফ বিল্ডিং, দেয়ালগুলো উড়াই নিয়ে গেছে মানে থেকে তোমার বাড়িঘর থেকে। এক্সপোজিং ইন্টেরিয়র ইন উইচ সিলিং ফ্যানস হ্যাড বিন টুইস্টেড ইন্টু টিউলিপ লাইক স্পাইরাল। এক কথা ঘরের ছাদ উঠাই নিয়ে গেছে, এবং সেখানে দেখা যাইতেছে ফ্যানগুলা, ফ্যান তো এমন থাকে ওটা টিউলিপের মতো হয়ে গেছে, মানে টিউলিপ শেপ, তিনটা এরকম থাকে না, ওই তিনটা এমন হয়ে গেছে বাতাসের প্রকোপে, বাতাসের বাড়িতে। ওকে, দ্য প্লেস ওয়ার আই হ্যাড ফার্স্ট থট টু টেক শেল্টার, ওই যে একটা এক্সটেনশন, যে এক্সটেনশন সে প্রথম গেছিল থাকতে মানুষজন জড়ো হয়ে আসছিল, সেখানে এখন কি দিছে, দ্য গ্লাস ফ্রন্টেড ডোরওয়ে হ্যাড বিন রিডিউসড টু এ জাম্বল অফ জ্যাগড ডিব্রিজ, ওইটা একটা মানে ভাঙ্গাচুরা ইটের টুকরার স্তূপ হয়ে আছে, মানে ওখানে কতগুলো মানুষ ছিল সব মারা গেছে, ইটের স্তূপ হয়ে আছে, ওটা ভাঙ্গা পড়ে আর কি এক কথায়। ওকে, দ্য পেইনস, উইন্ডো পেইন মানে হচ্ছে জানলার সারসি বলে না, সারসি বাংলায় কাছের জানলা আর কি, জানলার উপরে ছোট ছোট গ্লাস লাগায় না, ওইটাকে এক কথায় উইন্ডো পেইন বলে আর কি। আমরা তো এখন মনে করো থাই গ্লাস বলি, ওই ছোটগুলোকে বলে উইন্ডো পেইন, ওখান থেকে বাইরে দেখা যায়। ওকে, হ্যাড শ্যাটার্ড মানে শ্যাটার মানে কি একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। অ্যান্ড মেনি পিপল হ্যাড বিন উন্ডেড বাই দ্য শার্ডস, শার্ড মানে হচ্ছে যে ভাঙা গাছের টুকরা, এই ভাঙা গাছের টুকরা দিয়ে অনেক মানুষ আহত হয়েছে। ওকে, I realized that I too would have been among the injured, আমিও এই আহতের মধ্যে থাকতে পারতাম। had I remained, that যদি আমি ওই জ্যাম্বলের মধ্যে জড়সড় হয়ে দাঁড়া থাকতাম, তাহলে আমার উপর আজকে সব ভাঙা পড়তো। ওকে, তবে কই আই ওয়াকড অ্যাওয়ে, আমি একটা বিভ্রান্তি মানে একটা মানে স্তব্ধতার মধ্যে, একটা ঘোরের মধ্যে আমি হাঁটতাছি যে কি হইলো এটা, একটু আগে আমি মরে যেতে পারতাম। আর তুমি একটা একদম ইনস্ট্যান্ট অ্যাক্সিডেন্ট থেকে বাসটা কেমন মনে হয় যে হ্যাঁ কি একটু আগে তো মরে যেতাম, এটা কেমন একটা অদ্ভুত সিচুয়েশন না, তোমার সেন্স কাজ করে না, তখন নাম্ব হয়ে যায় সব, আ ফিলিং অফ নাম্বনেস ফ্লো থ্রু ইউর ভেইন, মানে নাম্বনেস থাকে, কি হইলো এটা, মানে হাত চলে না। ওকে, লং আফটারওয়ার্ড, অনেক দিন পরে, আই এম নট শিওর এক্স্যাক্টলি ওয়েন অ্যান্ড ওয়্যার, কবে বা কোথায় আমি জানি না, আই হান্টেড ডাউন দ্য টাইমস অফ ইন্ডিয়াস নিউ ডেলি এডিশন অফ মার্চ 18। হ্যাঁ, টাইমস অফ ইন্ডিয়া হচ্ছে একটা তোমার এই থাকে না, ম্যাগাজিন থাকে না, ম্যাগাজিনের নিউ ডেলি এডিশন অফ মার্চ 18, 18ই মার্চ, সরি টাইমস অফ ইন্ডিয়া হচ্ছে একটা পত্রিকা, খুব মিস্টেক করছি, ইন্ডিয়ান টাইমস একটা পত্রিকা, এটা মানে দিল্লির, নিউ দিল্লির যেই টাইম অফ ইন্ডিয়ার যে পত্রিকা 18 তারিখের, মার্চ মাসের 18 তারিখের যে পত্রিকাটা, সেইটা সে কই যেন দেখছে, আই হান্টেড ডাউন, কই থেকে যেন সে পাইছে, আই স্টিল হ্যাভ দ্য ফটোকপিজ আই মেড অফ ইট। হ্যাঁ, আমার কাছে এখন ওই ফটোকপিটা আছে, যেটা আমি ওই পত্রিকাটা থেকে ফটোকপি করছিলাম। কেন করছিল দেখো, 30 ডেড সেইজ দ্য ব্যানার হেডলাইন, 700 হার্ট অ্যাজ সাইক্লোন হিটস নর্থ দিল্লি। 17 মার্চ হয়েছিল না, 18 মার্চের যে পত্রিকা, সে ওই দিন তো এটা পায় নাই, কিন্তু বহুদিন সে খোঁজাখুঁজির মাধ্যমে কই থেকে যেন একটা পত্রিকা পাইছিল 18 মার্চের, ওইটা সে প্রিন্ট করে না নিজের কাছে রাখছে। কেন, 30 জন মানুষ মারা গেছে এবং 700 আহত হয়েছে, কি ভয়াবহ অবস্থাটা। ওকে, চলো প্রশ্নগুলো দেখি এখানে। হোয়াট ডু ইউ মিন বাই দ্য টাইটেল দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট, এটা হচ্ছে এই গল্পটার উপন্যাসটার নাম। ডিরেঞ্জমেন্ট মানে হচ্ছে ভয়াবহ রকমের প্রাকৃতিক বিপর্যয়, বিপর্যয় মানে মস্তিষ্ক বিকৃতি মেইনলি ইউজ হয় এটা, কিন্তু ভয়াবহ বিপর্যয়, দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট এটার অর্থ। কেন ইউজ হয়েছে, কারণ এখানে মেইনলি নয়াদিল্লিতে বা ইন্ডিয়াতে প্রাকৃতিক পরিবেশের চেঞ্জের কারণে যে বিভিন্ন বড় বড় ইগুলা হয়, মানে সাইক্লোন বা ঘূর্ণিঝড়গুলো, এগুলোর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে না। ওকে, আমি একটা দেখাইলাম, আশা করা বাকিগুলো তোমরা একটু সলভ করে নিবা কষ্ট করে। এখানে তুমি উত্তর পাই যাবা, ডিসক্রাইব দ্য ওয়েদার, ওয়েদারটা কেমন ছিল, স্টোর্মি, গাস্টি, তাই না, আর গাস্ট অফ ওয়াইন্স, গাস্ট অফ রেইন, এরকমই তো আনসিজনাল ওয়েদার, এগুলো বলা ছিল প্যাসেজে। ওকে, আমরা পরের প্যাসেজটা যে আসো, এটা তাড়াতাড়ি শেষ করি একটু। লেটস সেভ আওয়ার প্ল্যানেট। ওকে, এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন প্রোটেক্টিং, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, বলি লেসন 5,
খুবই ইম্পর্টেন্ট। এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। আমাদের সবাইকে কী করা উচিত? এনভায়রনমেন্টে প্রোটেকশনে পার্ট নেওয়া উচিত। দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু অন ইউর ওন। তুমি নিজে নিজে অনেক কিছু করতে পারো এভরিডে, প্রত্যেক দিন, টু হেল্প সেভ দ্য প্ল্যানেট। এই পৃথিবীকে রক্ষা করার জন্য তুমি নিজে অনেক কিছু করতে পারো প্রত্যেক দিন। হেয়ার আর সাম সাজেশন, কিছু সাজেশন দিয়েছে তোমাকে। রিডিউস, রিডিউস মানে কি? হ্রাস করা, হ্রাস করো। রিডিউস আদেশ করতেছে, হ্রাস করো, কমাও। কি কমাও? যে কোনো কিছু হতে পারে। রিয়েলি the best thing we can do for the planet is to use its resource properly. এই পৃথিবীটাকে বাঁচানোর জন্য আমরা সবচেয়ে ভালোভাবে যেটা করতে পারি এটা হচ্ছে এই পৃথিবীর রিসোর্সগুলোকে প্রপারলি ইউজ করা। ওকে, তাহলে আমার যদি এখানে প্রশ্ন আসে, হোয়াট ইজ দ্য বেস্ট থিংস উই ক্যান ডু টু সেভ আওয়ার প্ল্যানেটস, সেভ আওয়ার প্ল্যানেট, সরি, আর কি কোন জিনিসটা বেস্ট হতে পারে আমাদের প্ল্যানেটকে রক্ষা করার জন্য? কি? টু ইউজ ইটস রিসোর্স প্রপারলি। আর আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটি, আমাদের অপরিকল্পিত কাজকর্মগুলো আর মেইনলি রেসপন্সিবল ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস। ওয়াই ডু উই ফেস এনভায়রনমেন্টাল ক্রাইসিস? বিকজ অফ আওয়ার আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস। ওকে, একটা প্রশ্ন বললাম। হিয়ার আর সাম কোয়েশ্চেন্স ইউ ক্যান আস্ক ইউরসেলফ বিফোর বাইং সামথিং। এই যে কোয়েশ্চেন না, রিডিউস, কি রিডিউস করতে? যে বাইং, কেনাকাটা রিডিউস করতে। কিছু কিনার আগে প্রশ্ন করবা, ডু আই রিয়েলি নিড দিস? আমার এটা লাগবে? একটা জামা আছে, আরো 10টা কিনবো, লাগবে? দরকার কি? এটা অপচয়। এটা বানানোর জন্য যে এক্সট্রা সুতা লাগতেছে এটা কই থেকে আসতেছে? গাছ কাইটা বা হচ্ছে কাপড় বিভিন্ন ম্যানেজ করা, এখান থেকে বজ্র হইতেছে, পৃথিবীতে ফালতেছে, পৃথিবী পরিবেশ নষ্ট হইতেছে। দরকার নেই তো আমার। ডু আই রিয়েলি নিড দিস? অর ইজ দেয়ার অ্যানাদার প্রোডাক্ট হুইচ উড ডু দ্য সেম থিং বাট ইজ মোর সাস্টেনেবল? আচ্ছা, তাহলে এটা যে কিনতে হবো, এটার এগেইনস্ট থেকে অন্য আর কোনো প্রোডাক্ট আছে যেটা হচ্ছে এটার থেকে বেশি টিকবে? সাস্টেনেবল মানে কি? টেকসই। এটার থেকে বেশি টেকসই হবে এরকম আর আছে? মানে এইটা থেকে এই যেটা কিনবো এটার অল্টারনেটিভ কিছু আছে কিনা? অল্টারনেটিভ মানে কি? পরিপূরক, তাই না? পরিবর্তন করা যায় এরকম। এটার পরিবর্তে আর অন্য কোনো কিছু যেটা হচ্ছে আরো সাস্টেইনেবল। অর আস্ক দ্য কোয়েশ্চেন, উইল দিস লাস্ট এ লং টাইম? এটা কি লাস্ট মানে কি টিকে থাকে? এটা কি অনেকদিন টিকবে? সাম আদার কোয়েশ্চেন্স মেবি, ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড? আমি কি জানি এটা কেমনে তৈরি হয়েছে? হাউ ইট উইল বি ইউজ, এটাকে কীভাবে ইউজ করতে হবে? আর হাউ ইট উইল বি ডিসপোজ অফ, এটাকে কেমনে হচ্ছে ধ্বংস করতে হবে যখন এটা নষ্ট হয়ে যাবে? এক কথায় তুমি একটা জিনিস কিনতে গেলে এটা আমি কেন কিনবো? এটাকে অনেকদিন লাস্ট করবে অথবা এটা লাস্ট করবে না, তাহলে লাস্ট করবে কোনটা? এটার মতো ওই প্রোডাক্টটা কি, আমি ওইটাই কিনি। কেন? ওই যে রিডিউস, কিনা কমাও, অনেক বেশি কনজামশন কমাও, এক জিনিসে আবদ্ধ থাকার ট্রাই করো, এটা বলতেছে। এবং তুমি আরো প্রশ্ন করতে পারো একটা কিছু কিনতে গেলে এটা কি দিয়ে বানাইছে? তুমি দেখলে একটা জিনিস একটা পলিথিন দিয়ে বানানো, এটা আমার পরিবেশের জন্য ক্ষতিকর, আমি এটা অ্যাভয়েড করি। এটা কেন বানাইছে? কিভাবে ব্যবহার করতে? এটা ডিসপোজ কেমনে করতে? পলিথিনের ডিসপোজাল নাই, এটা অলওয়েজ রয়েছে, তার মানে এটা ইউজ না করাই বেটার। এই রিডিউস। ওকে, তারপর হচ্ছে তারপরে রিইউজ মানে আবারও পুনরায় ব্যবহার করো। কি? হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন সেরামিক কাপ অর মাগ এট ইউর স্কুল অর লোকাল ক্লাব? হ্যাঁ, মানে ইউজিং তোমাদের স্কুলে যে সিরামিক কাপ বা মগগুলো ইউজ করো, এটার ব্যাপারে তোমাদের মতামত কি? ইট মিনস দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে। মানে হচ্ছে যদি তুমি সিরামিকের মগ ইউজ করো তাহলে বোঝা যাবে তুমি আর প্লাস্টিকের কাপ ইউজ করো না। গুড চয়েস। ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিইউজ ইট এভরি ডে। তুমি এই সিরামিকের কাপটা প্রত্যেক দিন ব্যবহার করতে পারো ধুয়ে ধুয়ে, তাই না? বেটার। ওকে, রিইউজ। আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত উই আর এনকারেজ টু বাই এ নিউ ইমপ্রুভড আইটেম even if the one we have can be repaired and reused. আনফর্চুনেটলি আমাদের একটা পণ্য আছে যেটা আমরা বারবার ধুয়ে ধুয়ে ব্যবহার করতে পারি, সেটা রেখেও আমরা কি করি? ওটা থাকার পরেও আমরা নতুন আরো উন্নত জিনিস কিনতে আগ্রহী হই। আমার একটা আছে, লেটেস্টটা লাগবে, লেটেস্ট মডেল। ওকে, when we buy thing we should buy those that are durable. আমরা যখনই কিছু কিনবো আমাদের কি কিনা উচিত? যেটা টেকসই। how can we buy something? অথবা মানে what can be noticed during buying a thing? একটা জিনিস কেনার সময় কি বিষয়টাকে অথবা কোন জিনিসটাকে নোটিস করা যেতে পারে? ইফ অথবা ওয়েদার দ্য আইটেম ইজ ডিউরেবল অর নট, মানে ডিউরেবল কি না এটা দেখে। উই শুড ইউজ দ্যাম প্রপারলি উই হ্যাভ দ্যাম রিপেয়ার্ড when necessary. Okay, if we practice this, many things will not only last a lifetime but also be passed on for future use. মানে যদি আমরা এভাবে রিউজের মতো করে টেকসই জিনিস কিনতে পারি তাহলে নট অনলি এটা সাস্টেইনেবলই হবে না, এটা পরবর্তী প্রজন্মের জন্য ইউজের জন্য রাখা যেতে পারে, নট অনলি বাট অলসো। হাউএভার
ইফ সামথিং ইজ ট্রুলি আনইউজেবল, যদি কোনো কিছু আসলেই রিউজেবল না হয়, যেমন মোবাইল অথবা ব্যাটারি পানিতে পড়ে গেলে আর ইউজ করা যায় না, ফর ইটস অরিজিনাল পারপাস, অরিজিনাল কারণে, পারপাস মানে কি উদ্দেশ্য, আসল নয়, বানানোর সময় উদ্দেশ্য, এই ব্যাটারি যেভাবে বানানো হয়েছে লিথিয়াম ব্যাটারি, এগুলো পানিতে পড়লে আর এগুলার কোনো ভ্যালিউ থাকে না, তার মানে এটা অরিজিনালি বানানো হয়েছেই এমন একটা ম্যাটেরিয়াল যেটা রিউজ করা যায় না। ওকে, তাহলে ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ অ্যান্ড থিঙ্ক অফ হাউ এলস ইট মাইট বি ইউজ, তাহলে এটা অন্য আর কোন উপায় ইউজ করা যেতে পারে সেটা ইউজ করবে, যেমন রিসাইকেলিংয়ে দেওয়া দেওয়া, তাই না? যদি এটা আমরা নিজেরা রিসাইকেল করে ইউজ করতে না পারি, তাহলে এটা চিন্তা করি এটাকে আর এটা দিয়ে আর কি বানানো যেতে পারে। এই জন্য দেখো উন্নত দেশগুলো প্রচুর রিসাইকেলিং করে, যেটা আমরা একটুও করি না। ওকে, when you are done with it, done with মানে কি, I am done with you বলে না, আমি আর তোমার প্রতি বিরক্ত, আমার সাথে তোমার সম্পর্ক শেষ, এক কথায় যখন তুমি কোনো কিছু সাথে কোনো কিছু ব্যবহার করতে করতে পুরো শেষ করে ফেলছো, বিরক্ত, think of whether someone else might be able to use it, তুমি চিন্তা করো এটা তাহলে অন্য কেউ ব্যবহার করতে পারে। একটা ড্রেস পরতেছে এক বছর ধরে, মনে হলো কি যে না এটা আর পরতে মন চায় না, তাহলে তুমি এটা এমন একজনকে দাও যার ড্রেসের সংকট আছে, তাই না? তাকে হেল্প করো এটা দিয়ে, সে হয়তো বা কিছুদিন হলেও পড়তে পারবে, সে, তাই না, কিছুদিন হলেও সেটা পড়তে পারবে। ওকে, ইউ ক্যান ডোনেট সাম অফ দ্য থিংস, তোমরা দান করতে পারো টু দ্য পোর, গরিবদেরকে। ইউ মে অলসো সেল সাম অফ ইউর ইউজড আইটেমস থ্রু পার্সোনাল অ্যাডভার্টিজমেন্টস ইন এ লোকাল নিউজ পেপার অর ইন সোশ্যাল মিডিয়া, যেটাকে আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা হচ্ছে এক কথা বিক্রয়.com-এ দেখি। আমার কোনো জিনিসপত্র আমি ইউজ জিনিসপত্র আমি বিক্রি করতে চাইবো, এটাকে আমি লোকাল অ্যাডভার্টিজমেন্ট দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যবহার করতে পারি। ফেসবুক মার্কেটিং আমরা এটা অহরহ করে থাকি, আর বিক্রয়.com তো আছেই, এক কথায় সিম্পল, এটাকে বলে কি রিইউজ। ওকে, আরেকটা আছে রিসাইকেল। ওকে, রিসাইকেলটা দেখে আসি, খুবই ইম্পর্টেন্ট, তুমি উন্নত হওয়ার জন্য এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। উন্নত দেশ মানে রিসাইকেল করতে হবে তোমার, কিন্তু বাংলাদেশ এই জন্য উন্নত না। রাদার দেন থ্রোয়িং অ্যান আইটেম আউট ওয়েন নিদার ইউ নর এনিওয়ান এলস ক্যান মেক ইউজ অফ ইট, নিদার নরের ব্যাপারটা বলছিলাম, এটা আবার মার্ক করা। rather than throwing item, এক কথায় when neither you nor anyone else can make use of an item, যখন তুমি অথবা অন্য কেউ একটা আইটেম ব্যবহার করতে পারে না, সেই আইটেমটা ছুঁড়ে ফেলে দেওয়ার পরিবর্তে, rather than ওইটার পরিবর্তে have it recycled, এটাকে রিসাইকেল করে দাও, রিসাইকেল করো। And if recycling is not possible, যদি recycling possible না হয়, it is better to send goods to a landfill or have them burned up, মানে এক কথা যখন না ওই যে ওয়েস্ট ডিসপোজাল এরিয়া, ওই এরিয়াতে পাঠায় দাও এবং এটাকে পোড়ায় ফেলো, যেন এটা কোনো পরিবেশে ক্ষতি না করতে পারে। ওকে, ফাইন্ড আউট হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়ালস ক্যান বি রিসাইকেলড ইন ইউর এরিয়া, তুমি খুঁজে বের করো তোমার এরিয়াতে কি কি ম্যাটেরিয়াল রিসাইকেল করা হয়। ওকে, ক্লিন অ্যান্ড সর্ট দ্য ম্যাটেরিয়ালস বিফোর পুটিং দ্যাম আউট অন দ্য বিন, যেটা বাইরের দেশে হয়, তুমি সব রকম ময়লা এক ক্যানে ফাইতে পারবে না, মানে একটা ঝুড়িতে। কিছু ঝুড়ি থাকে ক্যানের জন্য, স্টিল ক্যান, কিছু ঝুড়ি থাকে প্লাস্টিক বক্সের জন্য, কিছু ঝুড়ি থাকে কাপড়ের ব্যাগের জন্য। এক একটা ঝুড়ি এক এক রকম ইউজে ব্যবহার হয়, কারণ ওই এক একটা ঝুড়ি এক একটা রিসাইক্লিং কারখানায় পাঠানো হয় আবার রিসাইকেল করার জন্য। ওকে, find out what types of materials can be recycled in your area, clean and sort the materials before putting, যেটা মাত্র বললাম, recycling your drink and food cans, যে ক্যানের কথা বললাম, means there will be less trash in a resource recovery facility. রিসোর্স রিকভারি ফ্যাসিলিটিতে দেখবা লোহা লক্কর দিয়ে ভরা থাকে, তুমি যদি এগুলো আগে রিসাইকেলিং ফ্যাক্টরিতে পাঠাও তাহলে এই সব জায়গায় হচ্ছে এগুলা কম থাকবে। অর ল্যান্ডফিল এগুলো থাকবে না। মোরেভার, কোম্পানি ক্যান ইউজ দ্য ওল্ড ক্যানস টু মেক নিউ ওয়ান, রিসাইকেলিং কোম্পানি ওল্ড ক্যান গালায় আবার নতুন করে ক্যান বানাতে পারে তো। ওকে, এখানে হচ্ছে এই ইউনিটেই 5টা প্রশ্ন ছিল। হাউ ক্যান ইউ কাট ডাউন ইউর শপিং লিস্ট, কেমনে ইউ ক্যান কাট ডাউন ইউর শপিং লিস্ট বাই কোয়েশ্চেনিং ওয়েদার ইউ নিড ইট, তাই না, তোমার কি এটা লাগবে, এইটা কোয়েশ্চেন করে কি করতে পারো, তুমি তোমার এই শপিং লিস্ট কাট ডাউন করতে পারো। বলছে না ওই যে প্রথমে রিডিউস করতে পারো। হোয়াট ক্যান ইউ ডু টু রিউজ থিং, তুমি রিউজ করার জন্য কি করতে পারো জিনিসটাকে, মানে টু রিউজ থিংস উই ক্যান বাই সামথিং ডিউরেবল, কোনো কিছু আমরা অনেক টেকসই জিনিস কিনে এটা কি করতে পারি, রিউজ করতে পারি, তাই না। ওকে, অ্যান্ড রিউজেবল, এরকম করে প্রশ্নগুলো সলভ করবো। এটাও বোর্ড কোয়েশ্চেনে ছিল, সিলেট বোর্ড 2022-এ ছিল, এটার প্রশ্নগুলো আমি এখানে অ্যাড করছি। ওকে, আসো শেষের আগে কিছু কথা বলি। 2 নাম্বারটা কেন অ্যাড করিনি, 2 নাম্বার লেসনটা প্রথম ক্লাসে পড়াই দিছি, ওইটা মেইনলি কোনো বোর্ড কোয়েশ্চেন আসে না এবং আমার কাছে মনে হচ্ছে আসার মতো না। যেহেতু আসার মতো না সেহেতু হচ্ছে তোমরা মনে হইলে ওইটা ওইখানে পড়াই দিই। আমরা কিন্তু গত ক্লাসে খুব ভালোভাবে পড়াইছি, ওখানে ওটা রাখি, কেমনে পড়তে হয় এটা দেখাই, ওইটা কেমনে পড়তে, ওইটা দিয়ে আমরা দেখাই কেমনে প্যাসেজটা পড়তে হয়। তার মানে কিন্তু এমন না যে ওইটা আমরা নেগলেক্ট করছি, ওইটা কিন্তু অলরেডি পড়াই ফেলছি ভালো মতো,
ওটা দিয়ে আমরা দেখাইছি এক্সাম্পল হিসেবে নিয়ে যে এটা এভাবে পড়তে হয় প্যাসেজগুলো, এবং আমরা কিন্তু পরের প্যাসেজগুলো এমনি পড়েছি। খেয়াল করে দেখো আমরা কি বলছিলাম, গুরুত্বপূর্ণ ওয়ার্ড আন্ডারলাইন করতে হয়, গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আন্ডারলাইন করতে হয়, আমরা কিন্তু এগুলো বোল্ড করে দিছি, ইয়েলো বোল্ড করে রাখছি, এভাবে পড়াইছি আমরা। এবং এভাবে কিন্তু আমরা পরবর্তী এমসিকিউগুলো সলভ করেছি। খেয়াল করে দেখো প্রশ্নগুলো কিন্তু ওখান থেকে অ্যান্সার করছি। এই জন্য বলে কি তোমার ট্র্যাক রাখতে হবে, ইনফরমেশনের ট্র্যাক রাখতে হবে, যখন পড়তেছো ইনফরমেশনটা কি এটা মাথায় রাখতে হবে। এই হচ্ছে আমাদের পুরো লেসন মানে ইউনিট 2 এর আলোচনা। আমি মোটামুটি 4টা লেসন পড়ালাম এখানে, একটা গল্প এবং 3টা লেসন নর্মাল একটা প্যাসেজের মতো। আশা করবো তোমরা ক্লাসটা খুব গুরুত্ব দিয়ে শুনবে এবং ক্লাসের ভিতরে যে কথাগুলো বলছি, যে বিষয়গুলো নোট করতে বলছি, যেই প্রশ্নগুলো অ্যান্সার করতে বলছি এগুলো খাতায় লিখবে, কাইন্ডলি লিখবে। কারণ মনে রাখবা তোমার ফার্স্ট পার্টের প্রফিসিয়েন্সি তোমাকে অ্যাকচুয়াল ইংলিশ শেখা হেল্প করবে, তোমার সেকেন্ড পার্টের প্রফিসিয়েন্সি না। তুমি অনেক গ্রামার পারো, একটা লাইন ইংলিশ বলতে পারো না, একটা লাইন ইংলিশ লিখলে অহরহ ভুল হয়। কেন হয়? গ্রামারের রুলস তো পারো, তারপরে ভুল হয় কেন বলতো? এটা কোনো প্রশ্ন করছো যে তুমি গ্রামার কথা বলতে পারতেছো, আবার তোমার মনে করো যে মানে তুমি কথা বলতে পারতেছো না, লিখতে পারতেছো না, লিখলে অনেক গ্রামার বলে, কিন্তু গ্রামারের প্রশ্নে ফাটায় ফেলো। তার মানে কি? ট্রি উইদাউট রুটস, গাছ হয়ে আছে কিন্তু গোড়া নাই, গোড়া আলাদা গাছ আলাদা। তো গোড়া ছাড়া গাছ কেমন হবে? তুমি যদি সবকিছু কমপ্লিটলি একসাথে নিয়ে আসো তাহলে কোনটা দেখতে হবে? ফার্স্ট পার্ট। এই যে নিদার নর ব্যবহার তোমরা এটা অনেক জায়গায় পাবে গ্রামারে, কিন্তু এই যে টেক্সট যদি ভালো মতো পড়ো অর্থ সহ তুমি কিন্তু নিদার নর ইউজ এমনি শিখে যাবা। এই জন্য বলে ফার্স্ট পার্ট পড়লে ইংরেজির প্রফিসিয়েন্সি ডেভেলপ হবে, আর গ্রামারের ক্ষেত্রে ওটা হেল্প করবে। এই জন্য ফার্স্ট পার্টটায় অনেক বেশি গুরুত্ব দাও। ফার্স্ট পার্টের প্যাসেজগুলো এইভাবে পড়ো, ওয়ার্ড মিনিংগুলো মাথায় রাখো, ইনফরমেশনগুলো, সেন্টেন্সটা কীভাবে ডেভেলপ হয়েছে এটা খেয়াল করো, তাহলে তুমি নিজে নতুন করে লিখতে পারবা, তাই না? ওকে, শুভকামনা, পড়াশোনা করো, ইনশাল্লাহ আমাদের অন্য ক্লাস তোমার সাথে দেখা হবে।